Hello. Hello. হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আছো কেমন? সালামু আলাইকুম। আমি ক্লাসটা শুরু করি কারণ রাত হয়ে গেছে, অনেক রাত। ঠিক আছে, আজকের আমাদের টপিকস হচ্ছে ক্যাভিটি এন্ডোডন্টিক্স, canal preparation or preparation of the root canal, preparation of the root canal or reticular cavity preparation. Various technique or technique of for reticular cavity preparation. হ্যাঁ, আমি একটা একটা করে সুন্দর বুঝায় বুঝায় বলি তোমাদেরকে, শুনো। আমি ছবিগুলোও দিয়ে দিব, কারো কোনো কোয়েশ্চন থাকলে সাথে সাথে কোয়েশ্চন দিবা, আমি সেটা আনসার পুরাপুরি লিখে হোক আর আমি ছবি তুলে হোক আমার খাতা থেকে টোটালটা আমি দিয়ে দিব সবাইকে, ঠিক আছে? ওকে, শুরু করি। রেডিকুলার ক্যাভিটি প্রিপারেশন। রেডিকুলার ক্যাভিটি প্রিপারেশন, আমরা রুট ক্যানেলের প্রিপারেশনটা কিভাবে করব সেটাই আজকের আমাদের চ্যাপ্টার। আমি ছবিগুলো দিয়ে দিব সবগুলা। Endodontic therapy involves treating vital or necrotic dental pulps so that patient can retain their natural teeth in function and aesthetic. দাঁতটাকে আমরা রুট ক্যানেল করে ফাংশনিং করে রাখবো এস্থেটিকের জন্য, ফাংশনিংয়ের জন্য। সেখানে আমাদের চারটা স্টেপ আছে। রিমুভাল অফ ইনফেক্টেড অর নেক্রোটিক টিস্যু আমরা রিমুভ করি, তারপরে ডিসইনফেকশন অফ দ্য রুট ক্যানেল, স্পেসটা ডিসইনফেক্টেড করি, হোয়াইটেন দ্য রুট ক্যানেল স্পেসকে হোয়াইট করতে হবে, ক্যানেলটাকে হোয়াইট করতে হবে। ফিল দ্য রুট ক্যানেল স্পেস উইথ অ্যান ইনার্ট ম্যাটেরিয়াল, এ হচ্ছে তার থিম। রুট ক্যানেল ট্রিটমেন্টের কয়েকটা স্টেপ আছে। অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন, ওয়ার্কিং লেন্থ ডিটারমিনেশন, ইনিশিয়াল ফাইলিং, ক্লিনিং, শেপিং, অবটুরেশন অ্যান্ড কোর বিল্ড আপ। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে ক্লিনিং শেপিং ইজ এ পার্ট অফ বায়োমেকানিক্যাল প্রিপারেশন। কিছু যে বায়োলজিক্যাল পার্ট আর কিছু হচ্ছে মেকানিক্যাল পার্ট। আমরা মেকানিক্যাল পার্টটাই আজকে পড়ব। বায়োলজিক্যাল পার্টের মধ্যে আছে কমপ্লিট রিমুভাল অফ পাল্প টিস্যু অ্যান্ড রিমুভাল অফ ব্যাকটেরিয়া অর মাইক্রো অর্গানিজম। ক্যানেল থেকে এই দুটা রিমুভ করাকে আমরা বলছি, এই দুটা ইনক্লুডেড বায়োলজিক্যাল পার্ট। আর মেকানিক্যাল পার্টের মধ্যে ফাংশন কি, মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট দ্বারা আমরা কি কি ফাংশন করছি। মেকানিক্যাল অবজেক্টিভের মধ্যে আছে দ্য রুট ক্যানাল প্রিপারেশন শুড ডেভেলপ এ কন্টিনিউয়াস টেপারিং কোন। ক্যানেলটা যেন কন্টিনিউয়াসলি টেপারিং কোন ধারণ করে, কন্টিনিউয়াসলি টেপারিং কোন। এটা যদি হয় একটা দেখো আমি ছবি আঁকি, কন্টিনিউয়াসলি টেপারিং কোন। ঠিক আছে, একটা শেপ আসবে, কন্টিনিউয়াসলি টেপার হতে হবে। আমি ছবি এঁকে দেখাবো। দ্য রুট ক্যানাল প্রিপারেশন শুড ডেভেলপ এ কন্টিনিউয়াস টেপারিং কোন, কন্টিনিউয়াস টেপারিং কোন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেকিং দ্য প্রিপারেশন ইজ মাল্টিপল প্ল্যান হুইচ ইন্ট্রোডিউসেস দ্য কনসেপ্ট টু ফ্লো। মাল্টিপল প্ল্যান, অরিফিস, কনস্ট্রিকশন, ল্যাটারাল ওয়াল,
এই মাল্টিপল প্ল্যানটাকে প্রিপারেশন করতে হবে যেন ফ্লো হয়। কার ফ্লো? একটা ইনস্ট্রুমেন্টের জন্য সহজে যেতে পারে, একটা ইরিগেশন সলিউশন জন্য সহজে যেতে পারে, একটা চিলেটিং এজেন্ট জন্য যেতে পারে, এবং লাস্টলি আমরা অবটুরেটিং ম্যাটেরিয়াল ক্যানেলের মধ্যে দিব, সেটাও ফ্লোটাও যেন ইজিলি হয়। মেকিং দ্য ক্যানেল ন্যারো এপিক্যালি অ্যান্ড ওয়াইডেস্ট করোনালি। এটা ছবি দেখার কিছু নাই, ক্যানেলটা ন্যারো হবে করোনালি এপিক্যালি অ্যান্ড ওয়াইডেস্ট হবে এপিক্যালি করোনালি। অ্যাভয়েড ট্রান্সপোর্টেশন অফ ফুরামেন, মেনটেইনিং পজিশন অফ এপিক্যাল ফোরামেন। এপিক্যাল ফোরামেন যেভাবে ছিল সেটাই যেন থাকতে হবে। কিপ দ্য এপিক্যাল ফোরামেন অ্যাজ স্মল অ্যাজ পসিবল, যতটুকু পারি নেরো রাখতে হবে। এ হচ্ছে তার মেইন থিম। আমরা ক্যানেল প্রিপারেশনের জন্য টেকনিকটা যে করি সেই টেকনিকগুলো হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ক্যানেল প্রিপারেশন আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট মুভমেন্ট টেকনিক। ইনস্ট্রুমেন্ট মুভমেন্ট টেকনিকগুলো হচ্ছে স্টেপ উইন্ডিং অর ওয়াচ উইন্ডিং অর স্টিম উইন্ডিং, সেটা একই নাম তার। সিনোনিমস অফ স্টেপ উইন্ডিং বা ওয়াচ উইন্ডিং বা স্টিম উইন্ডিং একই জিনিস। তারপরে হচ্ছে কোয়ার্টার টার্ন অ্যান্ড পুল, এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্টের টেকনিক। তারপর হচ্ছে এপিকো করোনাল, তারপর হচ্ছে ব্যালেন্সড ফোর্স টেকনিক, তারপর হচ্ছে সার্কামফারেন্সিয়াল টেকনিক, তারপর হচ্ছে অ্যান্টি কার্ভেচার ফাইলিং টেকনিক। এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্টের টেকনিক। ক্যানেল প্রিপারেশনের টেকনিক হচ্ছে আরও কিছু। নাম্বার 1 স্ট্যান্ডার্ডাইজ টেকনিক অর সিঙ্গল লেন্থ টেকনিক। নাম্বার 2 হচ্ছে স্টেপ বেক। নাম্বার 3 হচ্ছে স্টেপ ডাউন। তারপর হচ্ছে ক্রাউন ডাউন প্রেশারলেস টেকনিক। তারপর হচ্ছে ডাবল ফ্লেয়ার টেকনিক। এই ডাবল ফ্লেয়ার টেকনিকের আরেক নাম হচ্ছে রিভার্স টেকনিক, হাইব্রিড টেকনিক। তারপর হচ্ছে সনিক আলট্রাসনিক টেকনিক, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এ লেজার। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ফার্স্ট ইনস্ট্রুমেন্ট টেকনিকের মধ্যে প্রথম কথা হচ্ছে রিমিং করি আমরা। একটা রিমার দিয়ে দাঁতের ক্যানেলের মধ্যে ঢুকায় আমরা রিমিং করি। তো রিমিংয়ের যে থিওরি সেটা কি? সেটা হচ্ছে ইনসারশন, রোটেশন, উইথড্রয়াল। রোটেশন ইজ এ রোটেট করবো ক্লকওয়াইজ, এটা রিভলিউশন করছে, ঘুরছে, রিভলিউশন করছে। তো সেই তার মেইন যে ফাংশনটা হচ্ছে পেনেট্রেশন, বাইন্ডিং দ্য ইনস্ট্রুমেন্ট, রোটেশন ক্লকওয়াইজ, শেভিং দ্য ডেন্টিনাল ওয়াল, দেন রিট্রাকশন ইজ এ রিমিং। এটা যদি আরেকটু ডিটেলস বলি তাহলে বলতে হবে রিমিং ইনভলভস দ্য প্লেসমেন্ট অফ ইনস্ট্রুমেন্ট টুয়ার্ডস দ্য অ্যাপেক্স আনটিল সাম বাইন্ডিং ইজ ফাল্ট। আমরা একটা রিমার ক্যানেলের মধ্যে দিব, সেটা যতক্ষণ পর্যন্ত কোথাও মানে ক্যানেলের সাথে বাইন্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নিচের দিকে যাব, অ্যান্ড দেন টার্ন দ্য হ্যান্ডেল ইনটু ডিজায়ার্ড রিভলিউশন। তারপর আমি রিভলিউশন করব, একটা মুচড় দিব, একটা পাক দিব। Then clockwise rotation will remove material from the canal wall by the way of fluids of revolution. এরপর আমি কাউন্টার ক্লকওয়াইজ এটাকে উপর দিকে উঠাবো। কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন উইল ফোর্স দ্য মেটেরিয়াল এপিক্যালি। আমি কাউন্টার ক্লকওয়াইজ ঢুকালাম, আর কাউন্টার ক্লকওয়াইজ যখন উপর দিকে উঠবো তখন আমাদের যে ডেন্টিন চিপস বা ডেব্রিসগুলো নিচের দিকে চলে যাবে, ইনস্ট্রুমেন্টের বাইরে চলে যাবে। তারপর ডেব্রিসটাকে আমি ইরিগেশন সলিউশন দিয়ে বের করে নিয়ে আসবো। এ হচ্ছে রিমিং। আর ফাইলিংটা হচ্ছে ফাইলিং ইনভলভস দ্য প্লেসমেন্ট অফ ইনস্ট্রুমেন্ট টুয়ার্ডস দ্য অ্যাপেক্স আনটিল সাম বাইন্ডিং ইজ ফেল্ট। দুটাতেই বাইন্ডিং ফেল্ট, বাট এইটাতে আমি কোনো রিভলিউশন দিব না, কোনো পাক দিব না, কোনো মুচড় দিব না, ডাইরেক্ট ঢুকাবো আবার উপর দিকে টান মেরে নিয়ে আসবো। সেটা হচ্ছে ফাইলিং। তো ফাইলিং আর রিমিং এর মধ্যে পার্থক্য হচ্ছে ওইটাতে আমি একটা রিভলিউশন দিচ্ছি, ওটাতে ক্লকওয়াইজ মোশন দিচ্ছি, মোশনের সাথে কাটছি। আর এটা যখন উপরের দিকে আমি বের করে নিয়ে আসতেছি তখন ডেন্টিনটাকে কেটে নিয়ে আসতেছে। তো বলতেছি ফাইলিং ইনভলভস দ্য প্লেসমেন্ট অফ ইনস্ট্রুমেন্ট towards the apex until some binding is felt, and then remove the instrument by scraping against a side of the dentinal wall with a little or no revolution of the handle. মানে রিমিং এ একটা রিভলিউশন হচ্ছে,
একটা পাক দিচ্ছে, মুচড় খাচ্ছে, কিন্তু ফাইলিংয়ে কোনো মুচড় নাই। ঢুকাচ্ছি, উপর দিকে বের করতেছি, ঢুকাচ্ছি, উপর দিকে বেরোচ্ছি। ব্রাশিং মোশন অর পুল অ্যান্ড পুশ মোশন। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে মেজর ইফেক্টিভনেস অফ ফাইলিং টু রিমুভ হার্ড টিস্যু। আমরা হার্ড টিস্যুকে রিমুভ করব বাই দ্য ফাইল ইজ ইন দ্য উইথড্রয়াল অফ ইনস্ট্রুমেন্ট। যখন উইথড্র করছি ক্যানেল থেকে, তখন কেটে বের করে নিয়ে আসতেছে। বাই ড্রেজিং দ্য ফ্লুটস অন ডেন্টিনাল ওয়াল। ওই ফ্লুটে কি করছে, ডেন্টিনাল ওয়াল থেকে ডেন্টিনকে কেটে বের করছে। দ্য টার্ম ফাইলিং ইন্ডিকেট পুশ অ্যান্ড পুল মোশন। ওকে, আমরা এখানে কিছু টার্ম পেলাম। একটা পেলাম হচ্ছে ফ্লুট, আরো কিছু আছে, এগুলো একটু জেনে নিই। হোয়াট ইজ ফ্লুট? ফ্লুটটা কি? ফ্লুটের আরেক নাম হচ্ছে গ্রুপ। আমরা ফ্লুটটাকে এইভাবে দেখাতে পারি, ফ্লুট। আমি একটু ফ্লুটের ছবি আঁকি। এটা একটা ইনস্ট্রুমেন্ট আঁকতেছি, দেখো। এখানে আমি আঁকি আগে। এই দেখো, এই একটা ইনস্ট্রুমেন্টের একটা দিয়ে দিলাম, অথবা এটা যে ফাইল হতো তাইলে এইভাবে হতো। এটা যে ফাইল হতো তাইলে এখানে ফ্লুটটা হচ্ছে এই যে খাঁজটা, এই যে গ্রুপটা, এই যে খাঁজ ইজ এ ফ্লুট। এই যে কনকেভ ভিতরের অংশটা, দিস ইজ ফ্লুট, দিস ইজ ফ্লুট, দিস ইজ ফ্লুট, দিস ইজ ফ্লুট, দিস ইজ ফ্লুট। ওকে, এগুলো হচ্ছে ফ্লুট। তাহলে ফ্লুটের ডেফিনেশনটা কি? ফ্লুটের ডেফিনেশনটা হচ্ছে ফ্লুট ইজ এ ফ্লুট অফ দ্য ফাইল ইজ দ্য গ্রুপ ইন দ্য ওয়ার্কিং সারফেস used to collect soft tissue and dentin chips. ওই গ্রুপের মধ্যে, ওই খাঁজের মধ্যে গিয়ে আটকে যাবে ডেন্টিন চিপস অর এনি ডেব্রিস, পাল্প টিস্যু, যেটা ওই গ্রুপের মধ্যে গিয়ে আটকাবে। ওই গ্রুপের আরেক নাম হচ্ছে ফ্লুট। সফট টিস্যু অ্যান্ড ডেন্টিন চিপস রিমুভস ফ্রম দ্য ক্যানেল ওয়াল। আচ্ছা, এটা গেল ফ্লুট। আচ্ছা, ফ্লুটের পরে আছে রেডিয়াল ল্যান্ডটা কি? একটা ফ্লুট থেকে আরেকটা ফ্লুটের স্পেসটা হচ্ছে রেডিয়াল ল্যান্ড। এই একটা ফ্লুট, হ্যাঁ, আর এই একটা ফ্লুট, এইটুকু স্পেসকে বলা হচ্ছে রেডিয়াল ল্যান্ড। এই একটা ফ্লুট, এইটুকু স্পেসকে বলা হচ্ছে রেডিয়াল ল্যান্ড। ওকে, দিস ইজ রেডিয়াল ল্যান্ড। আমরা এখানে দেখাতে পারি রেডিয়াল ল্যান্ড। দেখো, রেডিয়াল ল্যান্ড এখানে ছোট দেখা যায় না, আমি এখানে বড় করে আঁকছি। দিস ইজ রেডিয়াল ল্যান্ড। দেখো, রেডিয়াল ল্যান্ড, এইটা হচ্ছে রেডিয়াল ল্যান্ড। একটা ফ্লুট থেকে আরেকটা ফ্লুটের স্পেসটা হচ্ছে রেডিয়াল ল্যান্ড। হ্যাঁ, তো রেডিয়াল ল্যান্ড ইজ এ মার্জিনাল উইথ ল্যান্ড, ইজ এ ফ্ল্যাট কাটিং সারফেস প্রেজেন্ট বিটুইন টু গ্রুপস। এবং এই রেডিয়াল ল্যান্ডের যে শার্প অংশ, সেই শার্প অংশের নাম হচ্ছে কাটিং এজ। এই যে বলছে মার্জিনাল উইথ ল্যান্ড ইজ ফ্ল্যাট কাটিং সারফেস প্রেজেন্ট বিটুইন টু গ্রুপস। দুইটা গ্রুপসের মধ্যবর্তী যে বালজিং পোর্শন, এই বালজিং পোর্শনের যে ধারের মধ্যে আছে কাটিং এজ, এবং এইটুকু সহ যতটুকু আছে তাহাকে বলছে রেডিয়াল ল্যান্ড অর মার্জিনাল উইথ। ওকে, মার্জিনাল উইথ। ঠিক আছে, মার্জিনাল উইথ। রেডিয়াল ল্যান্ড কি তাইলে? রেডিয়াল ল্যান্ড হচ্ছে দুইটা ফ্লুটের মধ্যবর্তী স্পেস হচ্ছে রেডিয়াল ল্যান্ড। আর রেডিয়াল ল্যান্ডের কাটিং সারফেস যেখানে হাইয়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে কাটিং এজ। এই যে শার্প অংশটা হচ্ছে কাটিং এজ। এখানে এইটুকু, এই যে বালজিং পোর্শন, হাইয়েস্ট বালজিং পোর্শন, সেইটা হচ্ছে কাটিং এজ। তো কাটিং এজকে যদি আমি ছবি আঁকি তাহলে এইভাবে আসবে। আমি একটু ছবি আঁকি, দেখাই আরেকটা। আমি ছবি আঁকছি।
দেখো ছবি আঁকলাম, এই যে একটা ফ্লুট, এইটুকু হচ্ছে রেডিয়াল লেন্থ, আর এই হচ্ছে মার্জিনটা হচ্ছে কাটিং এজ, এই হচ্ছে কাটিং এজ, তাই না, একটা কাটিং এজ। ওকে, তাহলে কাটিং এজ হচ্ছে অর লিডিং এজ অর ব্লেড, যা ইনস্ট্রুমেন্ট ধার অংশ ব্লেড দিয়ে আমরা কাটি, মানে চাচ্ছি। ব্লেড ইজ অ্যান অ্যাঙ্গেল হোয়ার কাটিং এজ, লিডিং এজ, ব্লেড ইজ অ্যান অ্যাঙ্গেল হোয়ার ফ্লুট অ্যান্ড ল্যান্ড ইজ ইন্টারসেক্ট। তাহলে আমরা দেখলাম যে এই জায়গায় ফ্লুট, হ্যাঁ, আর একটা ফ্লুট এসে আর একটা ল্যান্ড এসে, ল্যান্ড, এই যে রেডিয়াল ল্যান্ড এসে ইন্টারসেক্ট হয়েছে এক জায়গায়, এইটা হচ্ছে তার কাটিং এজ। দিস ইজ কাটিং এজ, কাটিং এজ। এই জায়গাটা দিয়ে আমরা ক্যানেলকে কেটে নিয়ে আসি। দিস ইজ কাটিং এজ, দিস ইজ ফ্লুট অর গ্রুপ, দিস ইজ রেডিয়াল ল্যান্ড, বালজিং পোর্শন হচ্ছে রেডিয়াল ল্যান্ড। ক্লিয়ার? ওকে, এরপরে আসছে হেলিকাল অ্যাঙ্গেল অর হেলিক্স অ্যাঙ্গেল। হেলিক্স অ্যাঙ্গেল কি? এই যে রেডিয়াল ল্যান্ড, এই যে রেডিয়াল ল্যান্ড, দেখো রেডিয়াল ল্যান্ড বরাবর যদি আমি একটা রেডিয়াল ল্যান্ড, সরি, এই যে কাটিং এজ, এটা হচ্ছে কাটিং এজ, হ্যাঁ, আর এটা হচ্ছে লং অ্যাক্সিস, লং অ্যাক্সিস। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল হলো, দিস ইজ হেলিকাল অ্যাঙ্গেল। দেখতে পাচ্ছি, দিস ইজ হেলিকাল অ্যাঙ্গেল। এটা হচ্ছে কাটিং এজ, এটা হচ্ছে লং অ্যাক্সিস অফ দ্য ইনস্ট্রুমেন্ট। একটা অ্যাঙ্গেল ফরমেশন হলো, তাহাকে আমরা বলছি কি? হেলিকাল অ্যাঙ্গেল, হেলিকাল অ্যাঙ্গেল, হেলিকাল অ্যাঙ্গেল। দিস ইজ হেলিকাল অ্যাঙ্গেল অর হেলিক্স অ্যাঙ্গেল। হ্যাঁ, ওকে। তাহলে আমরা কি পেলাম? একটা ফ্লুট পেলাম। ফ্লুটটা হচ্ছে গ্রুপ, যেখানে ডেব্রিস কালেকশন হবে। একটা ফ্লুট থেকে আরেকটা ফ্লুটের যে বালজিং পোর্শন, তাকে বলছি আমরা রেডিয়াল ল্যান্ড। রেডিয়াল ল্যান্ডের যে সবচেয়ে ধার পোর্শন ব্লেড, এই ব্লেড দিয়ে আমরা দাঁতকে কাটি বা ক্যানেলকে কাটি, সেই অংশটাকে আমরা বলছি কাটিং এজ। এবং এই কাটিং এজ যে একটা রেখা, ওইখানে যদি একটা রেখা টান মারি এবং লং অ্যাক্সিসের সাথে যে একটা কোণ তৈরি হয়, তাকে বলছি আমরা হেলিকাল অ্যাঙ্গেল। এরপরে আছে আরেকটা অ্যাঙ্গেল, তা হচ্ছে র্যাক অ্যাঙ্গেল। এটা একটা ইম্পর্টেন্ট। র্যাক অ্যাঙ্গেল কি? ওইটা ছিল হেলিকাল অ্যাঙ্গেল, ছিল ভার্টিক্যালি, আর র্যাক অ্যাঙ্গেল হবে অলওয়েজ পারপেন্ডিকুলার, হরিজন্টালি। আমরা পারপেন্ডিকুলারই যদি এইভাবে একটা আমি ছবি আঁকছি, তারপরে আসতেছি। ইনস্ট্রুমেন্টের একটাই আঁকলাম আমি, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টের আমি কি করলাম? একটা পারপেন্ডিকুলার সেকশন করলাম। সেকশন করার পরে এটা পারপেন্ডিকুলার একটা সেকশন করলাম, হ্যাঁ। সেকশন করার পরে এটা হচ্ছে তার একটা ধার, আর এই পয়েন্টটা হচ্ছে একটা সেন্টার পয়েন্ট অফ দ্য একটা সার্কেলের সেন্টার পয়েন্ট। তো সেন্টার পয়েন্ট থেকে যদি আমি এইটুকু টান মারি, তাহলে এটাকে আমরা বলতে পারি ব্যাসার্ধ, দ্যাট ইজ রেডিয়াস, ব্যাসার্ধ। এই ব্যাসার্ধর সাথে যে অ্যাঙ্গেল হবে, কার অ্যাঙ্গেল হবে? কাটিং এজের যে অ্যাঙ্গেল হবে, সেই অ্যাঙ্গেলকে বলা হয় র্যাক অ্যাঙ্গেল। দিস ইজ র্যাক অ্যাঙ্গেল। ওকে, র্যাক অ্যাঙ্গেল। আচ্ছা, আমি তিনটা ছবি আরো দুইটা ছবি আঁকতেছি। আরেক দুইটা ছবি আঁকতেছি। আগে একটা আঁকছিলাম বেশ থেকে অ্যাঙ্গেলটা সামনের দিকে, বেশের সামনের দিকে, রাইট সাইডে। এটা হচ্ছে বেশের রাইট সাইডে অ্যাঙ্গেলটা চলে গেছে অনেক লম্বা হয়ে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় পজিটিভ র্যাক অ্যাঙ্গেল। তাহলে যদি পজিটিভ র্যাক অ্যাঙ্গেল হয়, তাহলে কাটবে বেশি,
ডেন্টিংকে কাটবে বেশি। আচ্ছা, এরপরে আছে ধারের কাটিং এজের সাথে বেশের বেশ সমান হয়ে গেছে, একদম একই বরাবর পড়ছে। দ্যাট ইজ জিরো রেক্ট্যাঙ্গেল। মানে জিরো রেক্ট্যাঙ্গেল হলে ন্যাচারাল, ইন বিটুইন কাটবে। আর আরেকটা দেখো নিচের দিকে আঁকছি, বেশের পিছনে চলে গেছে। এটা হচ্ছে নেগেটিভ রেক্ট্যাঙ্গেল। নেগেটিভ রেক্ট্যাঙ্গেল কাটবে না, সে চাচবে, চেঁচে নিয়ে আসবে। চাচাকে আমরা কি বলি? স্ক্র্যাপিং অ্যাকশনটা করবে। তাহলে রেক্ট্যাঙ্গেলের ব্যাসার্ধের সাথে যে কাটিং এজের যে অ্যাঙ্গেল হবে তা 3 ধরনের। একটা হচ্ছে পজিটিভ রেক্ট্যাঙ্গেল, একটা হচ্ছে নেগেটিভ রেক্ট্যাঙ্গেল, আর একটা হচ্ছে ইন বিটুইন ন্যাচারাল রেক্ট্যাঙ্গেল। আমরা এটাকে বলেছি পজিটিভ রেক্ট্যাঙ্গেল, কারণ এইটুকু বেশের সামনে আসে অ্যাঙ্গেলটা, তাহলে অ্যাঙ্গেল অনেক বড়। এটা হচ্ছে পজিটিভ রেক্ট্যাঙ্গেল। পজিটিভ রেক্ট্যাঙ্গেলে দাঁতকে অনেক কাটবে। আর এটা হচ্ছে নেগেটিভ রেক্ট্যাঙ্গেল, কাটিং এজ পিছনে, বেশের পিছনে চলে গেছে। এটা নেগেটিভ রেক্ট্যাঙ্গেল। ও কি করবে? কাটবে না, ও করবে স্ক্র্যাপিং অ্যাকশন করবে। আর বেশ এবং কাটিং এজ একই রেখায় পড়েছে, জিরো অ্যাঙ্গেল, মানে একই রেখায় পড়েছে। এটাকে আমরা বলছি ন্যাচারাল রেক্ট্যাঙ্গেল। এটা ইন বিটুইন। স্ক্র্যাপিং অ্যাকশনও করতে পারে এবং কাটিং অ্যাকশন করতে পারে, ইন বিটুইন তার। বুঝতে পারছি? তাহলে আমরা কি পেলাম? একটা পেলাম হচ্ছে ফ্লুটের আরেক নাম হচ্ছে গ্রুভ। তারপর হচ্ছে রেডিয়াল ল্যান্ড, তারপরে হচ্ছে কাটিং এজ, তারপর হচ্ছে হেলিক্যাল অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে রেক্ট্যাঙ্গেল। আর লাস্ট ওয়ান হচ্ছে পিচটা হচ্ছে কি? একটা কাটিং এজ থেকে আরেকটা কাটিং এজের যে লেন্থ, তাকে বলছি আমরা পিচ। দেখো, একটা কাটিং এজ থেকে আরেকটা কাটিং এজ, আমি দেখাই ছবি, আমি এখানে ছবি এঁকে রাখছি। দেখো এইখানে দেখো, এই যে একটা কাটিং এজ পয়েন্ট আর একটা কাটিং এজ, এই ডিস্টেন্সটাকে বলছি আমরা পিচ। এখানে হাইয়েস্ট পয়েন্ট অফ কাটিং এজ, এই হাইয়েস্ট পয়েন্ট কাটিং এজ, এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট অফ রেডিয়াল লেন্থ। এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট অফ কাটিং এজ, এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট অফ কাটিং এজ। এই কাটিং এজ থেকে কাটিং এজের যে লেন্থ, তাহাকে বলছি আমরা পিচ। পিচের ডেফিনেশন হচ্ছে ডেফিনেশনটা বলছি, of the file is the distance between a point on the leading edge or cutting edge and the corresponding point of the adjacent cutting edge. This is known as pitch. তাহলে পিচ হচ্ছে একটা কাটিং এজ থেকে আরেকটা কাটিং এজের যে লেন্থ, তাহাকে বলছি আমরা পিচ। ওকে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? একটা পেলাম হচ্ছে ফ্লুট অর গ্রুপ, একটা পেলাম রেডিয়াল লেন্থ, একটা পেলাম কাটিং এজ, একটা পেলাম হেলিক্যাল অ্যাঙ্গেল, একটা পেয়েছি র্যাক অ্যাঙ্গেল, আর একটা পাইছি পিচ। আমরা র্যাক অ্যাঙ্গেল আর হেলিক্যাল অ্যাঙ্গেল পার্থক্যটা পরীক্ষার ভাইবাতে জিজ্ঞেস করি। বলতে হবে একটা হচ্ছে ভার্টিক্যালি, একটা হচ্ছে হরিজন্টালি আর পারপেন্ডিকুলার যেটা, সেটা হচ্ছে ব্যাসার্ধ ও রেডিয়াসের সাথে কাটিং এজের যে অ্যাঙ্গেল হয়, তাহাকে বলছি আমরা র্যাক অ্যাঙ্গেল। আর লংগিটিউডিনাল অর ভার্টিক্যাল অর লং অ্যাক্সিস অফ দ্য ইনস্ট্রুমেন্টের সাথে কাটিং এজের যে অ্যাঙ্গেল হয়, তাহাকে বলছি আমরা হেলিক্যাল অ্যাঙ্গেল। আমি ছবি দিয়ে দিচ্ছি, আবার ছবিগুলো আমি পোস্ট করে দিব। ওকে, এইখানে দেখো ছবিটা আছে। দিস ইজ, এটা হচ্ছে হেলিক্যাল অ্যাঙ্গেল, লং অ্যাক্সিস অফ দ্য টুথের সাথে কাটিং এজের যে অ্যাঙ্গেল। আর এটা হচ্ছে ফ্লুট। আর ফ্লুট, এটা হচ্ছে এই একটা ফ্লুট থেকে টোটালটা, এই যে এটা হচ্ছে রেডিয়াল লেন্থ। ঠিক আছে? ওকে, আমি ছবিগুলো দিয়ে দিব। ওকে, আচ্ছা, আসো এখন আমরা পড়ি
নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে খুব কমন, যেটা ওয়াচ উইন্ডিং, স্টপ উইন্ডিং, স্টেপ উইন্ডিং অর স্টিম উইন্ডিং। এইটা কি? ওয়াচ উইন্ডিং। আমরা ওয়াচ উইন্ডিংটা সাধারণত বলি এটা যে পেন্ডুলাম বা ঘড়ির গোলক যেটা ঘুরতে থাকে এইভাবে, দিস ইজ ওয়াচের উইন্ড হচ্ছে ওয়াচ উইন্ড। এটাকে এইভাবে বলা হয়, ইট ইজ ব্যাক অ্যান্ড ফোর্থ অসিলেশন অফ দ্য এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট file or reamer right and left as it is advanced into the canal. Reamers and K-files are used in back and forth oscillation 30 to 60 degree clockwise। এখানে 30 to 60 degree clockwise বলা আছে। কনস্ট্যান্ট যদি বলি তাহলে বলতে হবে 45 ডিগ্রি, and 30 to 60 degree anti-clockwise যদি কনস্ট্যান্ট বলি তাহলে 45 ডিগ্রি। It minimizes ledge formation and plans the dentinal wall effectively। এটা দিয়ে আমি মিনিমাইজ করতে পারি ledge formation, এটা দিয়ে আমরা মিনিমাইজ করতে পারি টোটাল নেগোসিয়েশন অফ দ্য ক্যানেল, এটা দিয়ে আমরা প্যাটেন্সি মেনটেন করতে পারি আপ টু এপিক্যাল কনস্ট্রিকশন, এটা দিয়ে আমরা গ্লাইড পাথ তৈরি করতে পারি। এবার আস্তে 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 স্মল ইনস্ট্রুমেন্ট দ্বারা ন্যারো ক্যানেলে এই ওয়াচ উইন্ডিং মোশনে আস্তে আস্তে আমরা আগাতে পারি, আগায়া পুরো অ্যাপিক্যাল কনস্ট্রিকশন পর্যন্ত, মাইনর কনস্ট্রিকশন পর্যন্ত আমরা যেতে পারি। ফাইল মুভস 45 ডিগ্রি ক্লকওয়াইজ, একটা কনস্ট্যান্ট নাম্বার ধরা হয় 45 ডিগ্রি ওয়াইজ রোটেশনাল মুভমেন্ট অ্যান্ড দেন অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট উইথ জেন্টেল এপিক্যাল প্রেশার। আমরা জেন্টেল এপিক্যাল প্রেশার দিয়ে নিচের দিকে যাব। দ্য ক্যানেল বিকাম এনলার্জড অ্যান্ড দ্য ফাইল মুভ এপিক্যালি ইন্টু দ্য রুট ক্যানেল, এবং তখন ক্যানেল আস্তে আস্তে এনলার্জ হবে এবং ফাইলটা অ্যাপিক্যালি মুভ করবে। দিস টেকনিক ইজ ইউজফুল ডিউরিং প্রিপারেশন অফ দ্য ক্যানেল ফাইন ক্যানেল। বলছে দিস টেকনিক ইজ ইউজফুল ডিউরিং প্রিপারেশন অফ ফাইন ক্যানেল, ন্যারো ক্যানেল। আর রিয়ার সিটি কেস, রিয়ার সিটি কেসে জিপি আছে, জিপিকে বের করার জন্য আস্তে আস্তে ওয়াচ উইন্ডিং মোশনের নিচের দিকে গিয়ে একদম অ্যাপিক্যাল কনস্ট্রিকশন বলে তারপর টান মারলে জিপিটা বের হয়ে চলে আসবে। The file needs to pre-carb during apical preparation. The file needs to pre-carb during apical preparation. Okay? আচ্ছা, তাহলে আমরা এটা ছবি দিয়ে যদি বলি কি, আমরা ছবি আঁকি, তাহলে ওয়াচ উইন্ডিং মোশনটাকে আমরা এইভাবে বলতে পারি। আমরা ছবি আঁকি, তারপর আমি বুঝাই। দেখো এইটা, এই যে ওয়াচ উইন্ডিং মোশন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি, এদিকে 45 ডিগ্রি, এদিকে 45 ডিগ্রি। এটা অনেক সময় আবার 60 ডিগ্রিও বলা হয়, তাহলে 60 ডিগ্রি একটু বাড়বে, দেন 60 ডিগ্রিতে যেতে পারে এইদিকে 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 এইদিকে। দিস ইজ ওয়াচ উইন্ডিং মোশন। আমরা এখানে এইখানে আমি এই ছবি আঁকছি। দেখো প্রথম বলছি আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। দিস ইজ ওয়াচ উইন্ডিং মোশন। এরপরের যে টেকনিক, ইনস্ট্রুমেন্ট টেকনিক, তার নাম হচ্ছে কোয়ার্টার টার্ন অ্যান্ড পুল। কোয়ার্টার টার্ন, একদিকে কোয়ার্টার টার্ন দেন পুল। আমি আগে পড়ি তারপর বুঝাই। ফাইল মুভ 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশনাল মুভমেন্ট উইথ এ জেন্টেল এপিক্যাল প্রেশার। ওকে, বুঝেই যাচ্ছে। ফাইল মুভ 90 ডিগ্রি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যাবে 90 ডিগ্রি ক্লকওয়াইজ with a gentle apical force with and pull, উপর দিকে টান মারবো। দেখো কিভাবে, এই যে এখানে দেখো 90 ডিগ্রি ক্লকওয়াইজ নিচের দিকে, উপর দিকে টান মারবো। এটা যে আমি ছবি এঁকে আবার বুঝে, এখানে এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ। যদি আমার ছবিটা উল্টা হয়ে গেছে, এটা 90 ডিগ্রি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ গেছে। হ্যাঁ, আমার এখানে উল্টা, ওইখানে ছবিটা উল্টা হয়ে গেছে। ক্লকওয়াইজ অ্যান্ড এপিক্যাল প্রেশার দেন পুল। দিস ইজ কোয়ার্টার টার্ন অ্যান্ড পুল মোশন। ওকে, এরপর হচ্ছে এপিকোকরোনাল টেকনিক। আমরা জানি ফাইলের একটা
এইচ ফাইলের মুভমেন্ট হচ্ছে এপিকোকোরোনাল টেকনিক অর ব্রাশিং টেকনিক অর পুশ-পুল টেকনিক। সে কখনো রিভলিউশন দিবে না, সে কখনো মোশন দিবে না, সে কখনো ক্লকওয়াইজ মুভমেন্ট হবে না। তো আমি এখানে আমরা বলছি এপিকোকোরোনাল টেকনিক। ফাইল ইজ প্লেসড ইনটু দ্য ওয়াল অফ রুট ক্যানাল। ফাইল ইজ প্লেসড ইনটু দ্য ওয়াল অফ দ্য রুট ক্যানাল, টাইট হয়ে বসলো root canal and move in and out, move in and out, move in and out, pull and push motion, epicocoronal technique at on extents of 1 to 2 millimeter। এইভাবে আস্তে আস্তে 1 থেকে 2 মিলিমিটার নিচের দিকে আস্তে আস্তে নামবে। দিস H file, the H file is used for this technique। H file headstrong ফাইলটার মুভমেন্ট এভাবে করতে হয়। তারপরে টেকনিকের নাম হচ্ছে ব্যালেন্সড ফোর্স টেকনিক। ব্যালেন্সড ফোর্স টেকনিককে বলা হয়েছে, এটার তিনটা ফেজ আছে। তিনটা ফেজ, প্রথম ফেজের নাম হচ্ছে ফাইল ইনসারশন, ফাইল কাটিং অ্যান্ড ফ্লুট লোডিং। প্রথমটাকে বলা হয়েছে কন্ট্রোল ফেজ, আর 2 নম্বরটাকে বলা হচ্ছে পাওয়ার ফেজ। আচ্ছা, কিভাবে করছে কাজটা আমরা দেখি। ফাইল ইনসারশন করছি আমি, ফাইল ইনসারশন করলাম ওই 90 ডিগ্রি ক্লকওয়াইজ। আচ্ছা, দ্য ফার্স্ট ফাইল হুইচ বাইন্ডস শর্ট অফ ওয়ার্কিং লেন্থ, যতটুকু ওয়ার্কিং লেন্থ আমার ছিল ততটুকু আমি যাব না, একটু শর্টলি থাকবো, ইজ ইনসার্টেড ইনটু দ্য ক্যানেল, ক্যানেলে ইনসার্ট করব, অ্যান্ড রোটেটেড ক্লকওয়াইজ এ কোয়ার্টার অফ এ টার্ন। একটা কোয়ার্টারে আমি যতটুকু আছে ততটুকু যাব। একটা কোয়ার্টার দেখো উল্টা হয় আর কি, আমার দেখা গেলে ওইখানে উল্টা দেখাচ্ছে, ঠিক আছে। 1 কোয়ার্টার 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, ফার্স্ট ফাইল হুইচ বাইন্ডস short of working length is inserted into the canal and rotated clockwise a quarter of a turn. This movement causes flutes to engage a small amount of dentin। এই যে 90 ডিগ্রি ঢুকালাম, তাতে কি হলো, স্মল অ্যামাউন্ট অফ ডেন্টিনের সাথে বাইন্ড করে এনগেজ হয়ে গেল আমাদের ওই ইনস্ট্রুমেন্টটা। ওকে, একে বলা হচ্ছে ফাইল ইনসারশন। সেকেন্ড পয়েন্ট বা সেকেন্ড ফেজের নাম হচ্ছে ফাইল কাটিং ফেজ। ওই গেল, তারপর আমি অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে ঢুকাবো, অ্যান্টি ক্লকওয়াইজ এটুকু এসেছিল, তারপরে কাউন্টার ক্লকওয়াইজ আবার এটাকে উল্টা দিকে নিয়ে আসলাম। কাউন্টার ক্লকওয়াইজ উল্টা হচ্ছে, দেখা যাচ্ছে ওইদিকে উল্টা। কাউন্টার ক্লকওয়াইজ কি হলো, কাউন্টার ক্লকওয়াইজ যখন আমি মোশন করব বা রিভলিউশন করব, তখনই আগে এনগেজ হচ্ছিল ডেন্টিনের সাথে, উল্টা দিকে ঘুরাতে সাথে সাথে ডেন্টিনকে কাটবে সে। হ্যাঁ, সেই ফেজের নাম হচ্ছে পাওয়ার ফেজ। পাওয়ার, প্রথমটা হচ্ছে কন্ট্রোল ফেজ, কন্ট্রোল করছে পাওয়ার ফেজ। নাও ফাইল ইজ রোটেটেড 3/4 টার্ন counterclockwise with apical pressure which actually provide the cutting action by sharing of small amount of dentin engaged during clockwise rotation। তারপর কি করলাম, আমি যখনই ঢুকালাম, উল্টা করে ঢুকালাম, তখনই কাটলো সে। কাটার পরে ডেন্টিনগুলা কোথায়, চিপসগুলা কোথায় লোড হবে, ফ্লুটের মধ্যে। তাহলে ফ্লুট লোড হয়ে গেল, আর আমার কাটার দরকার নাই। তারপর কি লাস্টে কি করব, এখন আবার ওই যে লাস্ট কোয়াড্রেন্টে অ্যান্টি ক্লকওয়াইজ এইটুকুর মধ্যে আমি আবার ক্লকওয়াইজ মোশন দিব এবং উপরের দিকে উঠাবো। তাতে কি হবে, ডেন্টিন যেটা কেটেছিল, ডেন্টিন চিপসটা ওই ফ্লুটের মধ্যে আটকাবে এবং সে উপর দিকে নিয়ে চলে আসবে। এই ফেজকে বলা হচ্ছে বা ফ্লুট লোডিং ফেজ। Then a final clockwise rotation is given to the instrument which load the flute। সে ফ্লুটে লোড করবে কি, ডেন্টিন চিপস of the file with loosened debris and the file is withdrawn। আমি সাথে সাথে বের করে নিয়ে আসবো এবং সে কি করবে, যত ধরনের
ডেন্টিনটি চিপস ছিল আটকাবে ফ্লুটের মধ্যে, লোড করে উপর দিকে চলে আসবে এবং এই প্রসেসে নিচের দিকে আস্তে আস্তে নামবো, চারিদিকে কাজ করব। দিস ইজ ব্যালেন্সড ফোর্স টেকনিক। ওকে, বলা হয়েছে দ্য প্রসেস ইজ রিপিটেড অ্যাজ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ অ্যাডভান্সড টুয়ার্ডস দ্য অ্যাপেক্স ইন শ্যালো স্টেপস। আস্তে আস্তে নিচের দিকে যাব। আফটার দ্য ওয়ার্কিং ডেপথ ইজ অবটেইনড, আমার টোটাল ওয়ার্কিং লেন্থের ওয়ার্কিং ডেপথ ইজ আমি যখন পেয়ে যাব, দ্য ফাইল ইজ ফ্রিড বাই ওয়ান অর মোর কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন মেড হোয়াইল দ্য ডেপথ হেল্ড কনস্ট্যান্ট। এবার কনস্ট্যান্টলি আগাতে থাকবো আমি। এরপরের যে ইনস্ট্রুমেন্টের মুভমেন্টের টেকনিক তার নাম হচ্ছে সার্কামফারেন্সিয়াল টেকনিক। সার্কামফারেন্সিয়ালি আমরা চারিদিকে, যেমন বাক্কাল থেকে মেজিয়াল, মেজিয়াল থেকে লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল থেকে আবার ডিস্টাল হয়ে আবার চলে যাব বাক্কাল, এভাবে ঘুরতে থাকবো। তাহাকে বলছি আমরা সার্কামফারেন্সিয়াল, চারিদিকে ঘুরতে থাকবো। এই টেকনিককে বলা হয়েছে সার্কামফারেন্সিয়াল। আমি একটু পড়ি, শুনো। সার্কামফারেন্সিয়াল ফাইলিং টেকনিক ইনভলভস প্লেসমেন্ট অফ দ্য ফাইল ইনটু দ্য ক্যানেল অ্যান্ড ড্রেজিং ইট আউট এগেইনস্ট পেরিফেরাল ওয়াল, এমফাসাইজিং বাক্যলিঙ্গুয়াল ডিরেকশন। কিন্তু আমার মেইন ডাইরেকশন থাকবে বাক্যলিঙ্গুয়ালি। এখান থেকে ঘুরে আবার এখানে, ওইখান থেকে ঘুরে আবার এখানে। ইনস্ট্রুমেন্ট ইজ মুভড ফার্স্ট টুয়ার্ডস দ্য বাক্কাল অর লিঙ্গুয়াল সাইড, then reinserted and removed slightly mesially. This procedure continues around the preparation to the lingual aspect and then to the distal until all the dentinal wall received planing. এভাবে চারটা ওয়ালকে আমি আস্তে আস্তে কাটতে থাকবো। দিস ইজ নোন অ্যাজ সার্কামফারেন্সিয়াল। সার্কামফারেন্সিয়াল এভাবে বলা হচ্ছে সার্কামফারেন্সিয়াল। দেখো ছবিটা, দেখো, দেখছো হয়েছে? দিস ইজ সার্কামফারেন্সিয়াল। চারিদিকে কাটবো আমরা ঘুরায় ঘুরাইয়া, এখান থেকে শুরু হলো, তারপরে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে ঘুরতে ঘুরতে আবার জায়গায় চলে আসলো। ঠিক আছে, এই যে এটা কালো করে দেখাইছি আমরা, দিস ইজ ইনস্ট্রুমেন্ট, তারপরে এইখানে গেল, তারপরে এইখানে গেল, তারপরে এইখানে আস্তে 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 আবার তার জায়গায় চলে আসলো। দিস ইজ নোন অ্যাজ সার্কামফারেন্সিয়াল ফাইলিং টেকনিক। এরপরে হচ্ছে অ্যান্টি কার্ভেচার ফাইলিং। অ্যান্টি কার্ভেচার ফাইলিং আমরা জানি একটা কার্ভড ক্যানেল, একটা কার্ভড ক্যানেলের আমি প্রথমে একটা ছবি আঁকি। দিস ইজ কার্ভড ক্যানেল। হ্যাঁ, ওকে, একটা কার্ভড ক্যানেল। কোথায় পাই আমরা কার্ভড ক্যানেল? মেইনলি ম্যান্ডিবুলারের মেজিয়াল রুট, মেজিয়াল রুটটা কার্ভড ক্যানেল হয়, কার্ভড হয়। এবং সেই কার্ভড ক্যানেলের দুই জায়গাটা হয়, দুই জায়গার ডেন্টিন হয় খুব থিন। কোথাকার? এই ফার্কাল এরিয়ার এই জায়গাটা, আর এইখানে হচ্ছে এই জায়গাটা। দেখো আমি ছবি এঁকে দেখাই, এই দুই জায়গাটার ডেন্টিন হয় খুব থিন। তাহলে এই জায়গাটার নাম কি? ইট ইজ এ distal side of mesial mandibular mesial root. Mesial rooted distal side nearer to furcal area is a thin dentin, and mesial rooted mesial side টা হয় thin nearer to apex. এটা হচ্ছে nearer to furcal area, nearer to apical area। এই দুই জায়গাটার ডেন্টিন হয় খুব পাতলা। এবং আমি যদি নর্মালি একটা ইনস্ট্রুমেন্টেশন করতে থাকি, তাহলে এখানে একটা ছিদ্র হতে পারে, আবার এইখানে একটা ছিদ্র হতে পারে। নর্মালি এই ছিদ্রটা হয় দেখতে কেমন হয়? ওভাল ছিদ্র হয়, ওভাল টাইপ, ওভাল। সেই ওভাল পারফোরেশনকে আমরা বলি স্ট্রিপ পারফোরেশন। স্ট্রিপ, STRIP, স্ট্রিপ পারফোরেশন। তাহলে স্ট্রিপ পারফোরেশনের ডেফিনেশন কি? ইট ইজ এ ল্যাটারাল পারফোরেশন। Lateral perforation occurred on instrumentation, during instrumentation in the inner aspect of mesial root nearer to furcal area. Clear? Or এটাকে বলা হচ্ছে স্ট্রিপ পারফোরেশন, কিন্তু এটা স্ট্রিপ বলছি না, এটাকে বলা ল্যাটারাল পারফোরেশন বলছি আমরা এপিক্যাল রিজিয়নে, কিন্তু এটাকে বলছি আমরা স্ট্রিপ পারফোরেশন। তাহলে অল স্ট্রিপ পারফোরেশন ইজ এ ল্যাটারাল পারফোরেশন, বাট অল ল্যাটারাল পারফোরেশন নট এ স্ট্রিপ পারফোরেশন। ক্লিয়ার?
all lateral perforation is a strip perforation, but all strip perforation is a lateral perforation, but all lateral perforation not a strip perforation. এই যে strip perforation, এই যে apical region এর perforation, highly curved canal এর perforation কে prevent করার জন্য আমরা কোন টেকনিক, কোন ইনস্ট্রুমেন্টের টেকনিককে ইউজ করব? দিস ইজ অ্যান্টি কার্ভেচার ফাইলিং। অ্যান্টি কার্ভেচার, যেখানে কার্ভ সেখানে অ্যান্টি দিতে হবে। অ্যান্টি মানে ওই জায়গায় যেন টাচ না করে, ওই ডেন্টিন যেন থিন না হয়, আর এবং থিন হলে পারফোরেশন প্রডিউস হবে। এই প্রিভেনশনের জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করি। আমি একটু পড়ি, তারপর আবার ছবিতে যাব। ইন দিস টেকনিক ফাইলিং ওয়াজ প্রিডমিনেন্টলি অ্যাওয়ে ফ্রম দ্য ইনার কার্ভেচার অফ রুট। একটু আগে বলেছি, টু রিডিউস দ্য রিস্ক অফ স্ট্রিপ পারফোরেশন, দ্য মেজিওবাক্কাল রুট অফ mandibular, mesiobuccal root of maxillary and mesial root of mandibular molars are most frequently at the risk of tooth. Stripping is a lateral perforation caused by over instrumentation through a thin wall in the root, and it is most likely to happen on the inside or concave wall of the curved canal, such as distal wall of the mesial root in mandibular first molar. Okay, stripping is easily detected by sudden appearance of hemorrhage in a previously dry canal, or sometimes patient feel a pain. Anti-curvature filing, more filing pressure is placed on tooth structure away from the direction of the root curvature and away from the invagination, thereby preventing rest, thinning and perforation of the root structure. আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা একটু ছবি এঁকে আবার বুঝাই। কি করব আমরা? একটা ইনস্ট্রুমেন্ট, এটা ছিল একটা ইনস্ট্রুমেন্ট, তাই না? একটা ইনস্ট্রুমেন্ট আঁকলাম আমি। হ্যাঁ, তাই ইনস্ট্রুমেন্টের এই অ্যাপিকাল পোর্শনের এই পার্টটা আমি এটা প্রিকার্ভ করে নিয়েছি। এই পার্টটার এই ফ্লুইডগুলোকে কি করতে হবে? এই কাটিং এজটা কি করতে হবে? এই ধারটাকে চেঁচে ফেলতে হবে। আবার এই ধারটাকে চেঁচে ফেলতে হবে কি দিয়া? র্যাপ দ্বারা। দেখো, এটা একটা র্যাপ নিলাম আমি। র্যাপ নিয়ে এই পাশটাকেও চেঁচে ফেলবো, আবার এই পাশটা ভিতরের এই ইনার স্পেকটাকে আমরা চেঁচে ফেলবো, যে স্পেকটা করোনাল পোর্শনের থিন করতে পারে, এটা এপিকাল পোর্শন আউটার সাইডকে থিন করতে পারে। তাহলে এই ফ্লুটকে, এই মার্জি এই কাটিং এইজকে আমরা চেঁচে ফেলতে পারি, ফ্লুটকে চেঁচে ফেলতে পারি, এই ফ্লুটকে চেঁচে ফেলতে পারি। চাচার ফলে সে আর ওই জায়গাকে কাটবে না। দিস থিম ইজ নোন অ্যাজ অ্যান্টি কার্ভেচার ফাইলিং। আমি পড়ি এখন, শুনো। দি অ্যান্টি কার্ভেচার ফাইলিং মোর remaining flutes of the file at certain এরিয়ার রিমেনিং ফ্লুটটাকে কি করতে হবে? চেঁচে নিতে হবে বা স্ক্র্যাপিং করে ফেলতে হবে। রিমেনিং ফ্লুটস অফ দ্য ফাইল at certain areas, for example file portion which makes contact with outer dentinal wall at the apex and portion which makes contact with inner dentinal wall, especially in the mid root area nearer to furcation. তাহলে আমরা ওই ইনস্ট্রুমেন্টের ইনার অ্যাসপেক্টকেও চেঁচে নিলাম, এপিক্যাল পোর্শনের এই পোর্শনকেও চেঁচে নিলাম কোন একটা রেড দ্বারা। এই সিস্টেমকে বলা হয়েছে অ্যান্টি কার্ভেচার ফাইলিং টেকনিক। অ্যান্টি কার্ভেচার ফাইলিং টেকনিক, দেখো এখানে আমি আবার ছবি এঁকেছি, দেখো কোথায় ছিদ্র, পুরো একটা লোয়ার সিক্সের এই পাশে, এখানে হতে পারে ফার্কাল এরিয়ার মিডিল রুটে, করোনাল পোর্শনে, মিড না করোনাল পোর্শনে, আর এপিক্যাল পোর্শনে এই সাইডে। তাহলে আমি কি করলাম? এই ইনস্ট্রুমেন্টটাকে আমি চেঁচে নিলাম, এই পোর্শনটাকে আর এই পোর্শনটাকে। ওকে, দিস ইজ নোন এজ এপিক্যাল অ্যান্টি কার্ভেচার ফাইলিং। আচ্ছা, তাহলে আমাদের কি ছিল এখানে? ইনস্ট্রুমেন্টের টেকনিক ছিল। কয়টা টেকনিক ছিল? স্টেপ উইন্ডিং, ওয়াচ উইন্ডিং আর স্টিম উইন্ডিং। এটা একই নাম,
ওয়াচ উইন্ডিং আমরা পড়েছি, 45 ডিগ্রি অসিলেশন করবে এইদিকে করে, যেটা আমরা পড়েছি। নিজেরা বই থেকে পড়বা, আর যদি না পড়ো আমাকে বলো, আমি এখানে তোমাদের এখানে লিখে দিব। তারপর কোয়ার্টার টার্ন অ্যান্ড পুল, সেটাও আমরা পড়েছি। এপিকোকরোনাল সেটাও বলেছি। ব্যালেন্সড ফোর্স সেটাও দেখিয়ে দিয়েছি। সার্কামফারেন্সিয়াল বলেছি, আর অ্যান্টি কার্ভেচার ফাইলিং। আর ছিল হচ্ছে রিমিং অ্যান্ড ফাইলিং। রিমিং ইনসারশন হবে, বাইন্ডিং হবে, একটা রোটেশন হবে ক্লকওয়াইজ, দেন রিমুভাল। আর ফাইলিং হচ্ছে ঢুকাবো, টাইট হবে, উপর দিকে মারবো, কোনো রোটেশন নাই, কোনো রিভলিউশন নাই। এই পার্থক্যটা বলতে পারলেই যথেষ্ট আমাদের, এবং এটা পুশ অ্যান্ড পুল মিশনে কাজ করছে কে? ফাইলিং। থ্যাংক ইউ। আসো আমরা টেকনিকে চলে যাই। টেকনিকগুলা কি? প্রিপারেশনের টেকনিকের নাম্বার 1 হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেকনিক, তারপর হচ্ছে স্টেপ বেক টেকনিক, তারপরে স্টেপ ডাউন টেকনিক, ক্রাউন ডাউন, প্রেশারলেস টেকনিক, ডাবল ফ্লেয়ার টেকনিক, সনিক অ্যান্ড আলট্রাসনিক টেকনিক, লেজার টেকনিক। এই টেকনিকগুলো পড়তে গেলে কিছু টার্ম আসবে, যেমন একটা টার্ম হচ্ছে এপিকাল সিট। এই কথাটা বারবার আসবে, হোয়াট ইজ এপিকাল সিট? এপিকালি বসবে কি একটা ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে এপিকাল সিট। তাহলে ডেফিনেশনটা কি হতে পারে? এপিকালি একটা ইনস্ট্রুমেন্ট, এপিকালি এইটা ইনস্ট্রুমেন্টকে ঢুকলো, বসলো, ইনস্ট্রুমেন্টটা গিয়ে ঢুকলো কনস্ট্রিকশন পর্যন্ত, এবং সেটা পায়ার্স হবে না অ্যাপিকাল ফোরামেন দিয়ে, ওই জায়গাটার নাম হচ্ছে এপিকাল সিট। তাহলে এপিকাল সিটের নাম কি? অ্যান ইনকমপ্লিট ভেরিয়ার। ইনকমপ্লিট ভেরিয়ার, কারণ ইনকমপ্লিট মানে ছিদ্র আছে, কমপ্লিট না। ইনকমপ্লিট ভেরিয়ার at the apical end of the root canal preparation known as apical seat. তারপরে যে টার্ম আসবে সেটার নাম হচ্ছে apical stop. Apical stop কি? The matrix of dentine or other materials at the apical end of a root canal preparation that prevents advancement or progression of both endodontic instrument and obturating material. তাহলে এটা এখানে দাঁড়ালেই অ্যাপিকাল স্টপ হচ্ছে আমরা এমন এক জায়গায় একটা স্টপ তৈরি করব, যেখানে স্টপ তৈরি করব যে ইনস্ট্রুমেন্টটা ওই জায়গায় গিয়ে আটকাবে। আমরা তো তৈরি করতে পারবো না ইনস্ট্রুমেন্টকে, যেখানে ওই জায়গা আমাদের ওয়ার্কিং লেন্থের লাস্ট পর্যন্ত যেখানে আটকাবে সেটা হচ্ছে অ্যাপিকাল স্টপ, এবং সেই স্টপ কনস্ট্রিকশন পর্যন্ত যাবে, এবং সেটা থেকে পায়ার্সিং হবে না অ্যাপিকাল ফোরামেন দিয়ে, সেও যাবে না, কোনো লিকুইডও বের হতে পারবে না, এবং লাস্ট অবটিউরেটিং মেটেরিয়ালটাও যেন পায়ার্স না হয়, সেটা হচ্ছে অ্যাপিকাল স্টপ। এই দুইটা টার্ম, আরও কিছু আছে, এটা বলি তারপর আমি টেকনিকে চলে যাব। তারপর আছে হোয়াট ইজ এন্ডোডন্টিক স্কাউটিং। এন্ডোডন্টিক স্কাউটিংটা কি? এন্ডোডন্টিক টেকনিক ফর স্কাউটিং দ্য অ্যাপিকাল থার্ড অফ রুট ক্যানেল। তার মানে অ্যাপিকাল থার্ডের মধ্যে অনেক ভালনারেবল স্ট্রাকচার, অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটাকে খুঁজে বের করা হচ্ছে স্কাউটিং। সেখানে ল্যাটারাল ক্যানেল আছে, অ্যাক্সেসরি ক্যানেল আছে, ডেল্টা আছে, সেগুলো যদি আমি খুঁজতে পারি ঠিক মতো, আমি যদি পাই এবং সেগুলোকে অবটুরেট করতে পারি, সেটা হচ্ছে অ্যাপিকাল endodontic scouting. Apical scouting, endodontic technique for scouting the apical third of root canal. Scouting technique that is designed to optimize the apical part of root canal preparation. This is known as apical scouting or endodontic scouting. What is glide path? খুব একটা কথা বারবার আসবে, যে কোনো জায়গায় গেলে এই কথাটা শুনবা। গ্লাইড পাথ কি? হোয়াট ইজ গ্লাইড পাথ? গ্লাইড পাথ হচ্ছে, গ্লাইড পাথ ইজ এ স্মুথ রেডিকুলার টানেল from canal orifice to the physiologic terminus. Foraminal constriction or minor apical constriction. Its minimal size should be a superloose non-tan file endodontic file. তাহলে গ্লাইড পাথ হচ্ছে অরিফিস টু কনস্ট্রিকশন পর্যন্ত একটা ইনস্ট্রুমেন্ট যেখানে উইদাউট টাচিং যাবে, সেটা হচ্ছে গ্লাইড পাথ। আবার বলি, গ্লাইড পাথ ইজ এ স্মুথ রেটিকুলার টানেল, একটা টানেল তৈরি হবে ফ্রম ক্যানেল অরিফিস টু ফিজিওলজিক টার্মিনাস। ইটস মিনিমাইজ দ্য মিনিমাল সাইজ শুড বি এ সুপারলুজ নাম্বার 10। নাম্বার 10 ফাইলটা যে যাচ্ছে ওইটা হচ্ছে গ্লাইড পাথ। তারপর হচ্ছে অ্যাপিকাল পাথ, যখন আমি কোনো ফিলিং মেটেরিয়াল, অবটুরেটিং মেটেরিয়াল দিলাম অ্যাপিকাল কনস্ট্রিকশন পর্যন্ত, কোনো একটা ফিলিং মেটেরিয়ালের একটা পার্ট বের হয়ে গেলো একটু, সেটা হচ্ছে অ্যাপিকাল পাথ। আমি পড়ি, আর দ্য result of overextension of filling material and can be observed in the presence of several apical lesions. This cell calls for
materials which are able to hermetically hermetically fill the root canal while being resorbable when accidentally extended into the tissues other than the root canal system. যদি এমন ম্যাটেরিয়ালটা বের হবে যেটা রিজর্ভেবল এবং সেটা অ্যাপিকাল ফোরামেন দিয়ে বের হয়ে একটু বাইরে গেলে সেটাকে বলা হচ্ছে অ্যাপিকাল পাফ, নট এ obturating material, a filler particle. It is a ciliar particle always. What is apical patency? Patency is defined is the American Association of Endodontic glossary of terms as a canal preparation technique where the apical portion of the canal is maintained free of debris by recapitulation with a small file through the apical foramen. অ্যাপিকাল ফোরামেন দিয়ে 10 হোক 8 হোক 6 হোক একটা ইনস্ট্রুমেন্ট যদি পায়ার্সিং করে অ্যাপিকাল ফোরামেন দিয়ে বেরোয় এবং সেটা যদি অ্যাপিকাল কনস্ট্রিকশনকে ভায়োলেশন না করে, দিস ইজ অ্যাপিকাল প্যাটেন্সি। কারণ অ্যাপিকাল প্যাটেন্সি যদি না করি তাহলে কন্ট্রোল জোনের পাল্পকে আমরা বের করতে পারবো না, আমাদের কন্ট্রোল জোনের পাল্পকেও বের করতে হবে। হোয়াট ইজ অ্যাপিকাল কন্ট্রোল জোন? অ্যাপিকাল কন্ট্রোল জোন ইজ দ্যাট পার্ট অ্যাপিকাল মাইনর অ্যাপিকাল কনস্ট্রিকশন টু মেজর অ্যাপিকাল কনস্ট্রিকশন মধ্যেও পাল্প আছে, সেই পাল্পটুকুকে বলা, সেই পাল্পের স্পেসটাকে বলা হচ্ছে অ্যাপিকাল কন্ট্রোল জোন। তাহলে অ্যাপিকাল কন্ট্রোল জোনের পাল্পটিকে বের করার জন্য আমাদেরকে এই অ্যাপিকাল প্যাটেন্সি করতে হবে। প্যাটেন্সির জন্য কনস্ট্রিকশন দিয়ে যে এমন একটা ইনস্ট্রুমেন্ট যাবে যে ইনস্ট্রুমেন্ট অ্যাপিকাল কনস্ট্রিকশনকে ভায়োলেশন করবে না, বাট সেটা পায়ার্স হবে। দিস ইজ নোন অ্যাজ অ্যাপিকাল প্যাটেন্সি। ক্লিয়ার? আসো, অ্যাপিকাল গেজিং is a technique is best determine the size of the apical constriction and the taper of the apical portion closest to the foramen. তার মানে অ্যাপিকাল কনস্ট্রিকশনের যে লুমেন আছে সেই লুমেনের ডায়ামিটারটাকে বলা হয় অ্যাপিকাল গেজিং। ওকে, সেটা 20 হতে পারে, সেটা 25 হতে পারে, সেটা 30 হতে পারে, সেটা আমরা ইনস্ট্রুমেন্ট দ্বারা মাপবো, মাপে গেজিং করে আমরা ওই লেভেলে ওই গেজিং দেখবো, দেখে আমি ওই পয়েন্ট দিব, জিপি পয়েন্টটা দিব। ওকে, হোয়াট ইজ টাকব্যাক? টাকব্যাকটা হচ্ছে একটা যেমন এইখানে কি হলো, একটা ইনস্ট্রুমেন্ট হলো, এখানে গিয়ে ফিট হলে টেক করে লাগলো, দিস ইজ টাকব্যাক। আর যেটা ফিট হয়ে টাইট হচ্ছে সেটা হচ্ছে স্নাগলি ফিট। তাহলে টাকব্যাক কি? টাকব্যাক ইজ এ স্লাইট রেজিস্ট্যান্স টু পুল দ্য জিপি মাস্টার কোন when it is removed from the canal. However, it is a subjective tactile indicator that cannot be quantitatively measured. Okay, তাহলে টাকব্যাক হচ্ছে লাগলো, লাগে একটা টাইট ফিটিংটা হলো, দিস ইজ টাকব্যাক। সরি, টাকব্যাক হচ্ছে টাইট ফিটিং হলো, আবার যখন উঠালাম তখন আমার ট্যাকটাইল একটা সেন্স হলো যে এখানে টাইট ফিটিং হচ্ছে, টান মারলে আমি একটা ফিলিংস পাচ্ছি যে একটা টাইটনেসটা আছে, এইটা হচ্ছে টাকব্যাক। আর স্নাগলি ফিট হচ্ছে লাগছে টাইট হয়ে বসে আছে, দিস ইজ স্নাগলি ফিট। হোয়াট ইজ স্নাগলি ফিট? টাইটলি ফিট, ওয়ার্মলি কমফোর্টেবল ক্লোজেস্ট ফিট দ্যাট ক্যান বি অ্যাসেম্বলিড বাই হ্যান্ড ফর পার্টস দ্যাট আর নট টু মুভ এগেইনস্ট ইচ আদার। আলগা করতে গেলে টাইট ফিট হবে, দিস ইজ স্নাগলি ফিট। ওকে, আর রিক্যাপিচুলেশন কি? রিক্যাপিচুলেশন হচ্ছে ইট ইজ সিকোয়েন্সিয়ালি রি-এন্ট্রি অ্যান্ড রিইউজ অফ ইচ প্রিভিয়াস ইনস্ট্রুমেন্ট থ্রট আউট দ্য debriding or filing process. The root canal must be recapitulated. Recapitulation is a necessary for proper endodontic success. তাহলে রিক্যাপিচুলেশন হচ্ছে আমি 20 দিয়ে শুরু করেছি বা 15 দিয়ে শুরু করেছি, 15 ফাইলের পরে 20 ফাইলে যাব, 20 ফাইলের আগে আবার 15 ফাইল দিয়ে ওয়াশ করে নিব, ইনস্ট্রুমেন্টেশন করব ওই ফুল ওয়ার্কিং লেন্থ পর্যন্ত, তাহাকে বলা হচ্ছে রিক্যাপিচুলেশন। ইজ এ সিকুয়েন্সিয়াল re-entry and reuse of each previous instrument throughout the debriding or filing process. The root canal must be recapitulated. Recapitulation is a necessary for proper endodontic success. Okay, তাহলে আমরা অনেকগুলা পেলাম, টার্ম পেলাম, গ্লসারি টার্ম পেলাম। এখন আমি চলে যাচ্ছি আমাদের টেকনিকে।
প্রথম টেকনিকের নাম হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেকনিক। স্ট্যান্ডার্ডাইজ টেকনিকটা কি, যেটা অনেক আগের দিনের টেকনিক। স্ট্যান্ডার্ডাইজ টেকনিক পড়ি। দ্য স্ট্যান্ডার্ডাইজ টেকনিক introduced by Engel as a first formal root canal preparation. এটা হচ্ছে ফার্স্ট ফর্মাল রুট ক্যানাল প্রিপারেশন ইজ এ স্ট্যান্ডার্ডাইজ টেকনিক। সেখানে প্রথম কি করব, এস্টাবলিশড দ্য পেটেন্সি, এস্টাবলিশড দ্য ওয়ার্কিং লেন্থ, এস্টাবলিশড দ্য এপিক্যাল স্টপ। তাহলে এপিক্যাল স্টপ তৈরি করব। তারপর হচ্ছে প্রিপারেশন অফ দ্য এপিক্যাল অ্যান্ড মিডিল পার্ট অফ দ্য ক্যানেল। ওকে, তাহলে নিচ থেকে উপরে খুঁজি প্রিপারেশন অফ দ্য এপিক্যাল অ্যান্ড মিডিল পার্ট অফ দ্য ক্যানেল, অ্যান্ড লাস্টে করবো প্রিপারেশন অফ দ্য করোনাল পার্ট অফ দ্য ক্যানেল বাই জিজি ড্রিল অর জিজি বার, জিজিবি, এবং ফিনিশিং অফ দ্য প্রিপারেশন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেকনিকের কয়েকটা থিম, কয়েকটা ভূমিকা বা পয়েন্ট। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে এস্টাবলিশড দ্য ওয়ার্কিং লেন্থ। নাম্বার 2 হচ্ছে এস্টাবলিশড দ্য এপিক্যাল স্টপ। এপিক্যাল স্টপ তৈরি করো, আমরা স্টপ বলেছি, কনস্ট্রিকশন পর্যন্ত যাবে, টাইটলি ফিটিং হবে, এটা হচ্ছে এপিক্যাল স্টপ। প্রিপারেশন অফ দ্য এপিক্যাল অ্যান্ড মিডিল পার্ট অফ দ্য ক্যানেল, প্রিপারেশন অফ দ্য করোনাল পার্ট অফ দ্য ক্যানেল বাই জিজি ড্রিল। আচ্ছা, আমরা এই প্রসেসকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিকোয়েন্স অফ ইনস্ট্রুমেন্টেশন, আর পরেরটা হচ্ছে ওয়ার্কিং প্রসিডিউর। প্রথম হচ্ছে সিকোয়েন্স অফ ইনস্ট্রুমেন্টেশন। আচ্ছা, সিকোয়েন্স অফ ইনস্ট্রুমেন্টেশন কি হতে পারে? প্রথম আমি একটা ইনস্ট্রুমেন্ট নিলাম 20 নম্বর ফাইল, সেই 20 নম্বর ফাইল দিয়ে আমি স্টপ তৈরি করলাম। এপিক্যাল স্টপ ইজ মেড বাই 20 নং ফাইল, এবং তার আগে 15 ফাইল দিয়ে আমি কি করেছিলাম, বা 10 ফাইল দিয়ে আমি ওয়ার্কিং লেন্থ মেপে নিয়েছিলাম। তাহলে ওয়ার্কিং লেন্থ দাঁড়ালো হচ্ছে 21 মিলিমিটার। ওকে, আমি একটু পরে ছবিতে যাব। তাহলে সিকোয়েন্স অফ ইনস্ট্রুমেন্টেশনের দুইটা পয়েন্ট। একটা হচ্ছে আমাকে প্রথম স্টপ তৈরি করতে হবে, ওয়ার্কিং লেন্থ মেপে নিতে হবে। স্টপ তৈরি করলাম একটা ফাইল দ্বারা, নর্মালি 20 দিয়েই করতে পারি, 25 দিয়েও করা যাবে, 15 দিয়েও করতে পারো, আপ টু ইউ। নেরো ক্যানেল হলে 15 দিয়েই করতে হবে, 10 দিয়েও করা যাবে। কিন্তু 10 দিয়ে সাধারণত আমরা কি করি, প্যাটেন্সি করি, গ্লাইড পাথ তৈরি করি। সিকোয়েন্স অফ ইনস্ট্রুমেন্টেশনের মেইন হচ্ছে ওয়ার্কিং লেন্থ ডিটারমিনেশন এবং স্টপ ডিটেকশন বাই ইনস্ট্রুমেন্ট। এরপর হচ্ছে ওয়ার্কিং প্রসিডিউর। হ্যাঁ, তাহলে আমার মনে থাকে দুইটা পয়েন্ট, খুব শর্ট করে পড়ানো এগুলা। ওয়ার্কিং প্রসিডিউরের মেইন হচ্ছে আমি কত ছিলাম, 21 লেন্থের 20 ফাইল গেছে, তাহলে ওয়ার্ক উইথ 20 ফাইল এট 21 মিলিমিটার। টোটাল লেন্থ, টোটাল ক্যানেলকে একসাথে কাজ করছি। টোটাল ক্যানেল ওয়ার্কিং লেন্থ 21। স্ট্যান্ডার্ডাইজ টেকনিকের মেইন থিম হচ্ছে টোটাল ক্যানেলকে একবারে কাজ করা হয়। তাহলে আমি টোটাল ক্যানেলের কত ঢুকাইছি, 20 নম্বর ফাইল 21 পর্যন্ত। ওকে, 20-এর পরে বড় ফাইলে যাব, 25 ফাইল ঠিক 21 পর্যন্ত, এবং রিক্যাপিচুলেশন করব ওই 20 ফাইল দ্বারা। ওকে, এরপরে আসো 30 ফাইল যাব 21 পর্যন্ত, রিক্যাপিচুলেট করব 25 ফাইল। এরপরে ওয়ার্ক উইথ 35 ফাইল 21 পর্যন্ত। নর্মালি মাস্টার এপিক্যাল ফাইল তৈরি করা হয়। আমরা মাস্টার এপিক্যাল ফাইল কি, ডেফিনেশনটা একটু পড়ে নেই। হোয়াট ইজ মাস্টার এপিক্যাল ফাইল? এটা আমার মাস্টার এপিক্যাল ফাইল হচ্ছে মাস্টার এপিক্যাল ফাইল সেই ফাইল, ইনিশিয়াল ফাইল থেকে, আমার এখানে ইনিশিয়াল ফাইল ছিল 20, এরপরে মিনিমাম 3টা ফাইল, ম্যাক্সিমাম 4টা 5টা তুমি নিতে পারো, বাট মিনিমাম 3টা ফাইল গ্র্যাজুয়ালি বড় ফাইলকে বলা হচ্ছে মাস্টার এপিক্যাল ফাইল। ডেফিনেশন অফ মাস্টার এপিক্যাল ফাইল ইজ দ্য ক্যানেলস আর enlarged to a minimum of 3 sizes more than the first file or first file, that is initial file, that binds at the apex at full working length. ওই ইনস্ট্রুমেন্টের জন্য অ্যাপেক্সকে বাইন্ড করে, অ্যাপেক্সের কোন পার্টকে, কনস্ট্রাকশনকে বাইন্ড করে, তাহলে এই ফাইলের নাম হচ্ছে মাস্টার এপিক্যাল ফাইল। তাহলে যদি পরীক্ষার হলে বলা হয় মাস্টার এপিক্যাল ডেফিনে কত নাম্বার হতে পারে, কত পর্যন্ত যেতে পারি, মিনিমাম 3 ফাইল, ম্যাক্সিমাম যত ইচ্ছা যাও, সমস্যা নাই, কিন্তু মিনিমাম
3 ফাইল 20 থেকে শুরু করলে 20, 25, 30, 30 হতে পারে বা 35 হতে পারে, 3টা ফাইলে পরে 35। আমরা এখানে মাস্টার এপিক্যাল ফাইল, আমি স্ট্যান্ডার্ডাইজ টেকনিকে যেটা 20 দিয়ে শুরু করেছি, সেখানে মাস্টার এপিক্যাল ফাইল তৈরি করেছি 35, 3টে ফাইল। 20 বাদ দিছি, 25, 30, 35, 40ও হতে পারে, 4টা ফাইলও, কিন্তু মিনিমাম 3টা হতেই হবে। The last file used for the preparation at the apex is called the master apical file, এবং এই মাস্টার এপিক্যাল ফাইলের সাথে যদি যে জিপি ইউজ করব অত নাম্বার দিয়া, যে নাম্বার দিয়ে যে মাস্টার এপিক্যাল ফাইল ছিল সেই ফাইল প্যারালাল টু জিপি দেই, তাহলে ওই জিপির নাম হবে মাস্টার এপিক্যাল কোন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই হয়ে গেল আমাদের টেকনিক অফ স্ট্যান্ডার্ডাইজ টেকনিক। ঠিক আছে, তাহলে এখানে মাস্টার এপিক্যাল ফাইল হয়ে গেল কত? 35। যদি আমি আরেকটা ফাইল বাড়াইতে 40ও যেতে পারে, 40ও সাধারণত যাই না আমরা, 40 গেল, 40টা দিয়ে আমি টোটাল ক্যানেলকে ফিনিশিং করলাম। ফিনিশিং অফ দ্য প্রিপারেশন ইজ ডান বাই অলওয়েজ মাস্টার এপিক্যাল ফাইল। আমি যে জিপি মাস্টার এপিক্যাল ফাইল যেটা তৈরি করবো সেটা দিয়েই ফিনিশিং দিতে হবে। যদি আমি 35 দিয়ে মাস্টার এপিক্যাল ফাইল বানাই তাহলে 35 দিয়ে ফুল ফিনিশিং দিতে হবে। 40 যদি বানাই তাহলে 40 দিয়ে ফুল প্রিপারেশন করতে হবে। স্ট্যান্ডার্ডাইজ টেকনিকের ক্যারেক্টারিস্টিক্স কি? দিস টেকনিক ওয়াজ ইউজড ফর মেনি ইয়ার্স অ্যান্ড রিকোয়ার্স ইচ ইনস্ট্রুমেন্ট টু বি প্লেসড টু দ্য ফুল ওয়ার্কিং লেন্থ, তাই না? এই টেকনিকের সবচেয়ে এইটা হচ্ছে খারাপ দিক, পুরা ক্যানেলের মধ্যে একটা ইনস্ট্রুমেন্ট যাচ্ছে। দিস মেথড ইজ স্যাটিসফ্যাক্টরি ইন স্ট্রেট ক্যানেল। এই টেকনিকটা অনলি স্ট্রেট ক্যানেলেই প্রযোজ্য হবে, কার্ভড ক্যানেলে যাবে না, ফাইন ক্যানেলে যাবে না, ন্যারো ক্যানেলে যাবে না। as instrument size increases, এবং আমরা যে ইনস্ট্রুমেন্ট সাইজ বাড়াচ্ছি তাতে কি হচ্ছে? স্টিফ হচ্ছে, they become less flexible, স্টিফ হয়ে যাচ্ছে, and causes errors in curved root canal. যদি আমি কার্ভ রুট ক্যানেলে স্ট্যান্ডার্ডাইজ টেকনিক ইউজ করি তাহলে এরর ডেভেলপড করবে। দ্য কমন এরর্স আর লিজিং, জিপিং, এলবো ফরমেশন, ট্রান্সপোর্টেশন, পারফোরেশন, লস অফ ওয়ার্কিং লেন্থ। ঠিক আছে, এগুলো আমরা যখন মিশেপস পড়বো বা জানি, যেদিন পড়া হবে সেদিন আমরা আরও এইটি ডিলস পড়বো। দ্য ক্যানেল ওয়াজ এনলার্জড আনটিল clean white dentin shaving were seen on the apical few millimeter of the instrument. আমরা ক্যানেল ততক্ষণ পর্যন্ত ক্লিন করব, ডেব্রাইট করব যতক্ষণ পর্যন্ত হোয়াইট ডেন্টিন চিপস বের হয়ে না আসছে। লাস্ট ফাইল শুড বি কনসিডার্ড এজ দ্য ফিনিশিং ফাইল, এবং লাস্ট ফাইল হবে ফিনিশিং ফাইল, দ্যাট ইজ মাস্টার এপিক্যাল ফাইল, অ্যান্ড মাস্টার এপিক্যাল ফাইলের প্যারালাল টু ইউজড মাস্টার এপিক্যাল মাস্টার জিপি পয়েন্ট। ওকে, আচ্ছা, এর ড্রব্যাকস কি, এর লিমিটেশন কি, এর ডিসঅ্যাডভান্টেজ কি? নাম্বার 1 ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লিমিটেড ক্যানেল শেপিং, কারণ লার্জ কন্ট্যাক্ট এরিয়া, উপর থেকে নিচ অনেকটা জায়গা, অনেক জায়গায় সে কন্ট্যাক্টে নাও আসতে পারে, ওই জায়গা সে ক্লিন করতে পারবে না, ওই জায়গার ডেন্টিনকে সে চাচতে পারবে না, স্ক্রেপিং করতে পারবে না, কাট করতে পারবে না। লার্জ কন্ট্যাক্ট এরিয়া, তখন ওই জায়গার যে ইনফেক্টেড ডেন্টিন থেকে যাবে, তাহলে সেটা হবে আমাদের জন্য ফেইলিউর। লার্জ কন্ট্যাক্ট এরিয়া বিটুইন দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দ্য ক্যানেল ওয়াল কজেস লিমিটেড ক্যানেল শেপিং, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে লিমিটেড ক্যানেল ক্লিনিং, তাহলে আমার অনেক লম্বা রাস্তা, ক্লিনিং নাও হতে পারে, কারণ ডিফিকাল্ট টু ইরিগেশন, ডিফিকাল্ট to remove debris, chances of pushing debris out of the canal, তাহলে এপিক্যাল ফোরামেন দিয়ে অনেক সময় ইনস্ট্রুমেন্ট ডেব্রিসটা এপিক্যালি যেতে পারে, পুশ হতে পারে, ইনভলভস মেনি ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টাইম কনজিউমিং। এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডাইজ টেকনিক। ওকে, এরপরে আমরা পড়বো হচ্ছে স্টেপ বেক টেকনিক। স্টেপ বেক নিচ থেকে উপরের দিকে উঠবো, সেটা হচ্ছে স্টেপ বেক টেকনিক। কি সেটার থিম? সেখানে আমরা কি প্রথম কথা হচ্ছে এস্টাবলিশড দ্য ওয়ার্কিং লেন্থ, এস্টাবলিশড দ্য এপিক্যাল স্টপ, প্রিপারেশন অফ দ্য, আগে ছিল পুরাটা একসাথে, কিন্তু এখানে হচ্ছে প্রিপারেশন অফ দ্য এপিক্যাল পার্ট অফ দ্য ক্যানেল। ফার্স্টে করবো এপিক্যাল। আমরা জানি একটা রুট ক্যানেলকে
রুট ক্যানেলকে 3 ভাগে ভাগ করি, এপিকাল, মিডিল অ্যান্ড করোনাল 1/3, এপিকাল 1/3, মিডিল 1/3। তাহলে কি করব, প্রিপারেশন অফ দ্য এপিকাল পার্ট অফ দ্য ক্যানেলকে আগে প্রিপারেশন করতে হবে, এপিকাল 1/3কে প্রিপারেশন করতে হবে, তারপরে করতে হবে লাস্টে প্রিপারেশন দ্য মিডিল অ্যান্ড করোনাল একসাথে, কিন্তু তার আগে এপিকালকে করে ফেলতে হবে। স্টেপ বেক নিচ থেকে উপর দিকে উঠতে হবে। অ্যান্ড লাস্ট হচ্ছে প্রত্যেকটারই লাস্ট হচ্ছে ফিনিশিং অফ দ্য টোটাল ক্যানেল। এখানেও আমরা টেকনিক অফ প্রিপারেশন অফ দ্য এপিকাল পার্ট অফ দ্য ক্যানেল, সিকোয়েন্স অফ ইনস্ট্রুমেন্টেশন ইজ অ্যাজ ফলোজ। কিছু সিকোয়েন্স ফলো করতে হবে। সেখানে ফার্স্ট সিকোয়েন্স হচ্ছে স্টপ রেডি করা এবং ওয়ার্কিং লেন্থ মেজার্ড করা। তাহলে আমরা এখানে একটা ওয়ার্কিং লেন্থ নিলাম, মনে করলাম আগেটা নিয়েছিলাম 21 মিলিমিটার, এটা হলো 22 মিলিমিটার, একটা সেন্ট্রাল ইনসিজার করছি, তাই না? 22 মিলিমিটার। Suppose the working length of the tooth is 22 millimeter and apical stop is made by 25. আমি 25 দিয়ে 22 মিলিমিটার পর্যন্ত ওয়ার্কিং লেন্থ নিলাম। ওকে, এখন আমি প্রসিডিউরে যাচ্ছি। প্রথম কি করতে হবে, হোয়াইট করতে হবে ক্যানেলকে, তারপর উপর দিকে করবে। প্রথম হচ্ছে ওয়ার্কিং প্রসিডিউর, সেম এজ স্ট্যান্ডার্ডাইজ টেকনিক। ওয়ার্ক উইথ 20 ফাইল at 22 মিলিমিটার, ওয়ার্ক উইথ 25 ফাইল at 22 মিলিমিটার, রিক্যাপিচুলেশন ইজ ডান উইথ 20 ফাইল at 22 মিলিমিটার, আবার ওয়ার্ক উইথ 30 ফাইল at 22 মিলিমিটার, রিক্যাপিচুলেশন ইজ ডান 25 ফাইল at 22 মিলিমিটার, হেয়ার মাস্টার এপিকাল ফাইল ইজ 30। তাহলে ওই 30 ফাইলটা কি হলো, আমার কনস্ট্রিকশনে টাইট হয়ে বসলো। তাহলে 20 থেকে শুরু করে 30 পর্যন্ত 3টা ফাইল আগালাম, বা 15 থেকে শুরু করেছিলাম 3টা ফাইলের পরে আমি কি পেলাম, 30 নম্বর ফাইল আমার এপিকাল কনস্ট্রিকশনে, এপিকাল পর্শনের কনস্ট্রিকশনে টাইট হয়ে বসেছে, স্টপ তৈরি করে এই জায়গায় বসেছে, টাইট হয়েছে, এবং সেই ফাইলকে আমরা বলছি মাস্টার এপিকাল ফাইল। ওকে, এখন আমি স্টেপ বেকিং করবো, 1 মিলিমিটার করে উপরে উঠবো। এই জায়গার নাম হচ্ছে স্টেপিং বেক টেকনিক প্রসিডিউর। তাহলে 1 মিলিমিটার করে উঠবো। তাহলে আমার কি ফাইল ছিল, ওইটা 30 ফাইল। 30-এর উপরে 30 ফাইল কত গিয়েছে, 22 মিলিমিটার পর্যন্ত গিয়েছে। তারপরে 30 ফাইলের পরে আসবে 35 নম্বর ফাইল, 35 ফাইল। সেই 35 ফাইল 1 মিলিমিটার স্কিপিং করে উপর দিকে উঠবো, তাই না? তাহলে 35 ফাইল at 21 মিলিমিটার। অ্যান্ড রিক্যাপিচুলেশন অলওয়েজ ডান বাই মাস্টার এপিকাল ফাইল। এর জন্য বলা হয় যে স্টেপ বেক টেকনিকে কি তার ইম্পর্টেন্স বা কি তার সিগনিফিক্যান্স ইজ রিক্যাপিচুলেটেড ফাইল অলওয়েজ 1, অলওয়েজ কনস্ট্যান্ট। এটি পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। রিক্যাপিচুলেটেড ফাইল অলওয়েজ কনস্ট্যান্ট, অলওয়েজ সিঙ্গেল, নট চেঞ্জ। আগেটা আমরা চেঞ্জ হয়েছিল রিক্যাপিচুলেশনে, এখানে কোনো রিক্যাপিচুলেটিং ফাইল কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা 1 মিলিমিটার উপরের দিকে উঠবো আর একটা ফাইল বাড়বে। তাহলে ওয়ার্ক উইথ 30 ফাইল at 22 মিলিমিটার, ওয়ার্ক উইথ 35 ফাইল at 21 মিলিমিটার, রিক্যাপিচুলেশন ডান ইজ 22 মিলিমিটার। অলওয়েজ রিক্যাপিচুলেশনে 22 যাবে, কিন্তু কাজ হবে 21 মিলিমিটার। তারপরে ওয়ার্ক উইথ 40 ফাইল 20 মিলিমিটার, রিক্যাপিচুলেশন ইজ ডান বাই 30 ফাইল। আগের ওই একটা ফাইল দিয়ে আমি রিক্যাপিচুলেশন করছি 22 মিলিমিটার। ওয়ার্ক উইথ 40 ফাইল 19 মিলিমিটার। তার মানে আমাদের প্রিপারেশনটা কেমন হবে, আমি একটু ছবি এঁকে দেখাই। প্রিপারেশনের জায়গাটা কেমন হবে, একটা ছবি আঁকি। এপিকাল পর্শনে কেমন হবে দেখতে। এভাবে থাক হবে, বড় করে যদি আঁকি এভাবে একটা থাক হবে, তাই না? এভাবে থাক হবে 3টা, তাই না? দেখো একটা থাক, আমি 1 মিলিমিটার বড় করে দেখাইলাম আর কি। একটা থাক উঠবে উপরে। প্রথম ছিল কি, প্রথম ছিল 30 ফাইল 22 মিলিমিটার, টোটাল 35 ফাইল এইটুকু পর্যন্ত গেছে। তারপরে কি ছিল 35 ফাইল 21 মিলিমিটার, একটা ফাইল কমছে। তারপরে কি ছিল 40 ফাইল, তারপরে 45 ফাইল। এভাবে একটা স্টেপ বেক উপর দিকে উঠছে, 1 মিলিমিটার পর্যন্ত কমছে, কিন্তু প্রতিটাতে রিক্যাপিচুলেট করতে হবে 30 ফাইল, কারণ ময়লা তো নিচের দিকেই নেমে চলে আসবে এই জায়গায়। তাহলে এখান থেকে বের করতে হবে, রিক্যাপিচুলেশন করতে হবে। দিস ইজ ক্লিয়ার। তাহলে স্টেপ বেক শেষ হলো। এর
লিমিটেশন আচ্ছা প্রপার্টিজ কি প্রিপারেশন অফ দ্য ক্যানেল প্রিপারেশন অফ দ্য করোনাল অ্যান্ড মিডিল পোর্শন অফ দ্য এরপর আছে করোনাল এন্ড মিডিল পোর্শনকে আমরা প্রিপারেশন করব coronal part of the canal should be prepared with GG drill or GG bar. Both coronal and middle part of the canal also be refined with GG drill. Final finishing is always done by 35. Finishing should be done with 30 file because 30 file is a master apical file. Circumferential movement should be used in that case. আমরা circumferential movement এই কাজটা করব। আমরা একটু আগে পড়ে আসছি what is circumferential instrument technique. Characteristics key the step back technique was designed to overcome the problem of curved root canal. আমরা curved root canal এ এটা কাজ করতে পারি। Described by Mulani এটা আবিষ্কার করেছেন the apical region is first enlarges এখানে আমরা কি করেছি ফার্স্টে করেছি apical region কে enlarge using file to a master apical file size 25 or 30 each successively larger instrument is then inserted 1 millimeter short into the canal so that the taper is formed আমি একটু আগে ছবি এঁকে দেখাইছি tapering is formed. In between placing each larger instrument, the master apical file is inserted to the working length to clean and clear debris collecting in the apical part of the canal. This is referred to recapitulation and this master apical file always constant in number. The step back technique helps to overcome the procedural error. In slight to moderate curved canal কাজ করার জন্য এটা ভালো বাট সিভিয়ারলি কার্ভড ক্যানেল যদি করতে হয় প্রিপারেশন এটা দেওয়া হবে না তখন চলে যেতে হবে ডাবল ফ্লেয়ার টেকনিকে অর রিভার্স ফ্লেয়ার টেকনিকে অর হাইব্রিড টেকনিকে প্রবলেমস অফ সিভিয়ারলি কার্ভড ক্যানেল ইজ প্রিপেয়ার্ড বাই বা ওভারকাম বাই special filing technique file with modified non-cutting tip more flexible instrument এটা আমি পড়াবো এগুলো দরকার নেই এখন আমি এটুকু বলি আমরা যদি সিভিয়ার কার্ভ ক্যানেল হয় তাহলে ডাবল ফ্লেয়ার টেকনিক করতে আমরা একটু পড়বো আমি জানি না আজকে টাইম হবে কিনা প্রবলেম অর ড্রব্যাক অফ স্টেপ ব্যাক টেকনিক কি ড্রব্যাক আছে স্টেপ ব্যাক টেকনিকে লার্জ কন্ট্যাক্ট এরিয়া বিটুইন দ্য ইনস্ট্রুমেন্ট এন্ড ক্যানেল ওয়াল এটাতেও large contact area between the instrument and canal wall difficult to penetrate আমি বুঝতেছি না সবাই কি দেখতেছে হ্যালো হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন সবাই দেখি সবাই কই রেসপন্স নাই কেন লার্জ কন্ট্যাক্ট এরিয়া আমার যারা স্টুডেন্ট যারা পাস করে গেছে তারা তো এগুলো সব পড়ছো তাই না লার্জ কন্ট্যাক্ট এরিয়া বিটুইন দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ক্যানেল ওয়াল ডিফিকাল্ট টু পেনেট্রেট বাইন্ডিং ব্রেকেজ অফ ইনস্ট্রুমেন্ট লিমিটেড কন্ট্রোল অফ ইনস্ট্রুমেন্ট টিপ ডেব্রিজ ক্যারিড আউট দ্য ফাইলস এপিক্যালি লিমিটেড ক্যানেল শেপিং ডিফিকাল্ট to remove debris, difficult to irrigate, spatially apical region, involve many instrument, time consuming. এগুলো হচ্ছে ড্রব্যাক ঠিক আছে এরপর হচ্ছে স্টেপ ডাউন টেকনিক অর ক্রাউন ডাউন সবাই কই এলো বুঝলাম না কোনো রেসপন্স হচ্ছে না সবাই কই হ্যালো কোনো কোয়েশ্চন নাই ব্যাপার কি হয়েছে সবাই কোনো রেসপন্স হচ্ছে না কেন ইয়াসমিন জানা কি স্টেপ ডাউন টেকনিক স্টেপ ডাউন আবার উপর থেকে নিচে নামবো আমরা স্ট্যান্ডার্ডাইজ টেকনিক একসাথে এটা মনে রাখার জিনিস আপ টু বটম সব একসাথে এইটুকু মনে রাখি স্টেপ ব্যাক নিচ থেকে উপরে স্টেপ ডাউন উপর থেকে নিচে তাহলে তিন জিনিস আলাদা আলাদা তাই না এটুকু মনে রাখি
The principles of this technique is that coronal part of the canal is first wider, cleared before the apical part. It's a common জিনিস. The principles of this technique is that the coronal part of the canal is firstly cleared and wider. Coronal portion কে আমরা যে তিনটা ভাগ করি, মিডিল coronal, মিডিল and apical portion, তাহলে ফার্স্টে করতে হবে coronal portion কে ক্লিয়ার and লাস্টে করতে হবে apical part কে, ঠিক আছে? এই ক্রাউন ডাউন বা স্টেপ ডাউন প্রিপারেশনের অ্যাডভান্টেজ কি? It permit straighter access to the apical region of the root canal. It eliminate cervical interference, enhance removal of debris. It minimize pushing of debris to the apical region, less time consuming, provides a greater taper preparation. আচ্ছা, এখানে তিনটে অবজেক্টিভ হচ্ছে অরিজিনাল শেপটা আমরা পাবো অ্যান্ড কনস্ট্রিকশন অফ দ্য টুথ। কারণ এই স্টেপ ডাউন আর ক্রাউন ডাউন প্রিপারেশন দিয়ে মেইনলি আমরা কি কাজ করি? অল রটারি ইনস্ট্রুমেন্ট। তাহলে রটারি ইনস্ট্রুমেন্টের আমরা অরিজিনাল শেপ পাই, কনস্ট্রিকশন অফ দ্য টুথ, কনস্ট্রিকশন অফ দ্য কনসিস্টেন্সি অফ দ্য টুথটা ঠিক থাকে। তাহলে স্টেপ ডাউন টেকনিকের মেইন থিম হচ্ছে রেডিকুলার অ্যাক্সেস প্রিপারেশন আগে, দেন অ্যাপিকাল প্রিপারেশন, ঠিক আছে? রেডিকুলার অ্যাক্সেস প্রিপারেশন step down or crown down technique divided in two parts. One, radicular access preparation. Radicular বলতে বুঝাচ্ছে মিডিল পোর্শন কোরোনাল পোর্শনকে আগে, দেন এপিক্যাল ইনস্ট্রুমেন্টেশন। প্রথম রেডিকুলার অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন, দ্যাট ইজ কোরোনাল পার্ট প্রিপারেশন, মিডিল পার্ট প্রিপারেশন। আমরা কোরোনাল পার্টকে আগে করছি, আমরা যদি তিন ভাগে ভাগ করি তাহলে একটা অ্যাপেক্সের একটা টোটাল লেন্থ যদি হয় 20 মিলিমিটার, তাহলে 20 মিলিমিটার, তাহলে অ্যাপেক্সকে বাদ দিলে কত মিলিমিটার থাকে? অ্যাপেক্সের 4 মিলিমিটার বাদ দেই, তাহলে 16 মিলিমিটার থাকবে। তাহলে উপরের 16 মিলিমিটারকে আগে প্রিপারেশন করতে হবে। স্টেপ ওয়ান নিয়ে আমরা কি কাজ করব? ওয়ার্ক উইথ এইচ ফাইল 15 নিব, বা যে কোনো একটা ফাইল 15 নিলাম, এট 16 মিলিমিটার ইজ প্রিপেয়ার্ড। ওয়ার্ক উইথ ফাইল 20 এট 16 থেকে 15 বা 18 যতই হোক ইজ প্রিপেয়ার্ড। ওয়ার্ক উইথ 25 ফাইল 16 থেকে 18। তার মানে আমি ছবি এঁকে দেখাই। আমি এখানে ছবি আঁকি। দেখো, প্রথম কি বলছে তারা? এই যে অরিফিস কনস্ট্রিকশন, অরিফিস থেকে, এই যে অরিফিস থেকে আমরা তিন ভাগে ভাগ করলাম। প্রথম দুই ভাগকে, এটা যদি 19 মিলিমিটার হয়, টোটাল 19 মিলিমিটার হয়, তাহলে প্রথম ওইটুকু হচ্ছে 16 মিলিমিটার। তাহলে 16 মিলিমিটার প্রিপারেশন করতে হবে প্রথম। তাহলে অ্যাপিকাল পোর্শনের কাজটা পরে করতে হবে, ঠিক আছে? যে প্রথম হচ্ছে ওয়ার্ক উইথ এইচ ফাইল, ওয়ার্ক উইথ প্রথম করতে হবে এই দুই পোর্শনের প্রিপারেশন, তারপরে লাস্টে এইটুকু। আগে রেডিকুলার পার্ট, দেন এপিক্যাল পোর্শনের প্রিপারেশন। রেডিকুলার পোর্শনের প্রিপারেশন করব আমরা। প্রথম নিব একটা 15 ফাইল দিয়ে আমি অ্যাপেক্স পর্যন্ত যাব না, যতটুকু চাই বের করে নিয়ে আসলাম। তারপরে 15, 20 জাংশন পর্যন্ত, মিড এপিক্যাল অ্যান্ড মিডিল পোর্শন আর জাংশন পর্যন্ত গেলাম। তারপরে এখানে কোনো রিক্যাপিচুলেশনের প্রয়োজন, এখানে এটা তো ডেব্রিজ নিচে যাচ্ছে না। তারপরে 25 গেলাম, ওকে? তাহলে আমাদের কি হলো? এইটুকুর ক্লিয়ার হলো। তারপরে স্টেপ 2তে কি করলাম? শুধু করোনাল পোর্শনকে করব, শুধু করোনাল পোর্শনকে, মিডিল পোর্শনেও আমরা যাব না, করোনাল পোর্শনকে করব। সেটা করব জিজি ড্রিল দ্বারা। প্রথম জিজি ড্রিল নিব হচ্ছে নাম্বার 1, 2। নাম্বার 1 এর ফাইল সাইজ হচ্ছে ডায়ামিটার হচ্ছে 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। সেটা দিয়ে আমরা টোটাল মিডিল পোর্শন পর্যন্ত করলাম। তারপরে করব কি?
2 দ্বারা করলাম, 2 এর সাইজ হচ্ছে 0.7 মিলিমিটার, আর 3 এর সাইজ হচ্ছে বড়, তাহলে বড়টার সাইজ হয়ে গেল উপরের টুকু করলাম। আমি একটু ছবি এঁকে দেখাই কীভাবে ডিটেলটা গেল। দেখো ডিটেল তিনটা গেছে, প্রথমটা, সেকেন্ডটা, থার্ডটা। প্রথমটা ওই জাংশনে পর্যন্ত, কোন জাংশন, ওই মিডিল আর পর্যন্ত গেছে, তারপর উপরের টুকু, তারপর উপরের টুকু, তিনটা দিয়ে পুরোটা আমার ওয়াইড হয়ে গেল। কোন পোর্শন? করোনাল পোর্শন অ্যান্ড মিডিল পোর্শন। তাহলে প্রথম ঢুকেছি নাম্বার 1 জিজি ড্রিল, নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3। নাম্বার 1 একদম নিচে গেছে, সেটার ডায়ামিটার হচ্ছে 0.5 মিলিমিটার, তারপর হচ্ছে 0.7 মিলিমিটার, তারপরে হচ্ছে 0.9 মিলিমিটার জিজি ড্রিলের। এগুলো 2 করে বাড়তে থাকে। তাহলে আমার এই উপরের টুকু প্রিপারেশন শেষ, এখন নিচের প্রিপারেশন করব। নিচের প্রিপারেশনের জন্য আমার এখন টোটাল ওয়ার্কিং লেন্থটা মেপে নিব একটা 10 নম্বর ফাইল দ্বারা, হ্যাঁ, ওয়ার্কিং লেন্থ। তারপর আমি স্টপ মেনটেন করব 20 দ্বারা, তারপরে 20, 25, 30 করে প্রিপারেশন নিব। এখানে স্টেপ ব্রেকের প্রয়োজন হয়। টোটাল প্রিপারেশন শেষ করার পরে দেখব মাস্টার এপিক্যাল ফাইল যেটা আসবে আমার, সেটা টোটাল প্রিপারেশন করব। দিস ইজ স্টেপ ডাউন প্রিপারেশন। এই প্রিপারেশন দ্বারাই কাজ করা হয় অল রোটারি ইনস্ট্রুমেন্ট। ওকে, ঠিক আছে। এখন আমার ডাবল ফ্লেয়ারটা পড়াই দিই। ডাবল ফ্লেয়ারটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। ডাবল ফ্লেয়ার টেকনিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা ডাবল ফ্লেয়ার টেকনিক। ওকে, ডাবল ফ্লেয়ার টেকনিক, উপর থেকেও ফ্লেয়ারিং, এপিক্যাল পোর্শন থেকেও ফ্লেয়ারিং করা হয়। কিভাবে করি কাজ সেটা আমরা একটু করি। ডাবল ফ্লেয়ার টেকনিক, ডাবল ফ্লেয়ার টেকনিক, ডাবল ফ্লেয়ার টেকনিকে বলা হয়েছে the first file to be used in this technique depend on the kernel size. In a kernel with a medium size, like আমরা জানি kernelকে 3 ভাগে, the kernel size is 3 types: narrow kernel, medium kernel, large kernel. আমি জানি, এটা আমি পড়াইছি অনেকবার, পড়ে নিবা, ঠিক আছে। ডাবল ফ্লেয়ার, করোনাল পোর্শন থেকে ফ্লেয়ারিং, এপিক্যাল পোর্শন থেকে ফ্লেয়ারিং, দিস ইজ ডাবল ফ্লেয়ার। সেই ফ্লেয়ারিং এর আরেকটা হচ্ছে রিভার্স ফ্লেয়ারিং, দুই দিকে ফ্লেয়ারিং। The first file to be used in this technique depends on the kernel size. এখন যদি মিডিয়াম kernel হয় তাহলে নেরো একটা ফাইল নিব, 10 নম্বর ফাইল নিলাম। তাহলে in a kernel with a medium size like maxillary, premolar, mandibular, first premolar, mandibular, central incisor, mandibular central incisor। আচ্ছা, এখন আমি 10 নম্বর ফাইল দিয়ে আমি প্যাটেন্সি তৈরি করেছি। এখন কাজ করব হচ্ছে, এখন ইনস্ট্রুমেন্টেশনে আসবো। কিভাবে আসবো সেটা হচ্ছে, ফার্স্ট এ 35 নং ফাইল ইজ ইন্ট্রোডিউসড ইনটু দ্য ক্যানেল আফটার লোকেশন অ্যান্ড নেগোসিয়েশন। আমি লোকেশন নেগোসিয়েশন করেছি 10 ফাইল দিয়া। তারপরে ডাইরেক্ট চলে যাব 35 নম্বর ফাইলে। 35 নম্বর ফাইল তো এপিক্যাল কনস্ট্রিকশন পর্যন্ত যাবে না, যতটুকু যায় ততটুকু বাইন্ড হবে, কারণ আমার উপরেটুকু ফ্লেয়ারিং করতে হবে। ফার্স্ট এ 35 নং ফাইল ইজ ইন্ট্রোডিউসড ইনটু দ্য ক্যানেল আফটার লোকেশন অ্যান্ড নেগোসিয়েশন। দ্য ক্যানেল ইজ প্রিপেয়ার্ড টিল দ্য রিজিয়ন দ্যাট ইজ বাইন্ডস। ওই 35 নম্বর ফাইল ততটুকু পর্যন্ত যাব যতটুকু পর্যন্ত বাইন্ড হয়, ততটুকু পর্যন্ত যাব যতটুকু পর্যন্ত বাইন্ড হয়। আচ্ছা, after copious irrigation a 30 file is introduced, the depth of preparation is increased by a few millimeter. তাহলে 35 যতটুকু গিয়েছে 30 তার নিচে, মানে ছোটতে আসছি আমরা। তাহলে 35 বড় দিয়ে শুরু করেছি, বড়টা 35 ছিল, যতটুকু গিয়েছে মনে করি আমরা মিডিল পার্ট পর্যন্ত গেছে, বা মিডিলের একটু পড়েছিল, মানে জাংশন অফ মিডিল অ্যান্ড এপিকাল, ওই পর্যন্ত গিয়েছিল 35 বা একটু পড়েছিল, আর 30 গিয়েছে মিডিল পর্যন্ত। তারপরে দ্য প্রসিডিউর ইজ কন্টিনিউড উইথ সিকুয়েন্সিয়াল ডিক্রিজিং অফ ফাইল সাইজ আপ টু এপিক্যাল 3 মিলিমিটার। এপিক্যাল 3 মিলিমিটার বাদ দিয়ে আমি সিকুয়েন্সিয়ালি বাড়াতে থাকবো।
এপিকাল 3 মিলিমিটার বাদ দিলাম, এপিকাল 3 মিলিমিটার বাদ দিছি আমি, এপিকাল 3 মিলিমিটার বাদে আমি টোটাল ক্যানেল 3 মিলিমিটার বাদ দিয়ে এইটুকু পর্যন্ত আমি গেছি। কত ছিল আমার দেখি, প্রথম ছিল 35, তারপরে 30, ওকে, তারপরে 25, ঠিক আছে, তারপরে 20। আমি 4টা ফাইল দিয়ে প্রিপারেশন করলাম। প্রথমটা ছিল 35 ফাইল, তারপরে 30 ফাইল, তারপরে 25 ফাইল, তারপরে 25। এখানে রিক্যাপিচুলেশনের কোনো প্রয়োজন, এখন নিচের অংশে আমরা টাচ করি নাই, নিচের অংশে টাচ না করলে রিক্যাপিচুলেশনের প্রয়োজন হয় না, এটা একটা কোয়েশ্চেন। দেন দ্য রিমেইনিং পোর্শন অফ দ্য ক্যানেল ইজ নেগোশিয়েট আপ টু দ্য ইটস ফুল ওয়ার্কিং লেন্থ। আমার ওইটুকু হয়ে গেল, তাহলে ওইটুকু পর্যন্ত এপিকাল 3 মিলিমিটার বাদে বাকি প্রিপারেশন আমার শেষ। তাহলে প্রথমটা ছিল 35 ফাইল, তারপরে 30 ফাইল, তারপরে 30 ফাইল, তারপরে 25 ফাইল, তারপরে 20 ফাইল। কয়টা ফাইল লিখলাম? 1 2 3 4 5, 4টা। 35, 30, 25 and 20, 4টা ফাইল দিয়ে আমরা নিচের দিকে চলে আসলাম আপ টু অ্যাবাভ অফ এপিকাল 3 মিলিমিটার। শেষ। এখন আমি নেগোসিয়েশন করব 10 ফাইল দিয়া এপিকাল কনস্ট্রিকশন পর্যন্ত। আমি 10 ফাইল দিয়ে এপিকাল কনস্ট্রিকশন করার পরে আমি একটা স্টপ মেনটেন করব, ওই আগের মতো। কি স্টপ মেনটেন করব? একটা স্টপ তৈরি করব। সেই স্টপ তৈরি করব কি দিয়া, কোন ফাইল দিয়া? সেটা 20 ফাইল হতে পারে, অথবা 15 ফাইল দিয়া বা 20 ফাইল দিয়ে আমি একটা স্টপ তৈরি করলাম, ঠিক আছে। আমি 15 দিয়া স্টপ তৈরি করলাম আপ টু এপিকাল কনস্ট্রিকশন পর্যন্ত। তাহলে 15 ফাইল দিলাম, তারপরে 20 ফাইল দিলাম, তারপরে 25 ফাইল দিলাম, তারপরে 30 ফাইল দিলাম আপ টু এপিকাল কনস্ট্রিকশন পর্যন্ত। তাহলে আমার এপিকাল কনস্ট্রিকশন পর্যন্ত ওই 30 ফাইল কি হলো? টাইট ফিটিং হলো। উপর থেকে নেমেছিলাম 20 পর্যন্ত এবং ওই 3 মিলিমিটার রেস্টিং ছিল। আমি আবার ওই 3 মিলিমিটারের মধ্যে কি করলাম? 15 থেকে শুরু করে লার্জ ফাইল পর্যন্ত 30 পর্যন্ত গেলাম। তাহলে আমার দেখলাম 30 ফাইল আপ টু ওয়ার্কিং লেন্থ, ফুল ওয়ার্কিং লেন্থ পর্যন্ত কাজ করেছে, এবং সেই 30 ফাইল হচ্ছে মাস্টার এপিকাল ফাইল। এখন নিচ থেকে আবার স্টেপ ব্যাক করবো, ওই স্টেপ ব্যাকে চলে যাব। তাহলে 30 ফাইল ইজ এ মাস্টার এপিকাল ফাইল। এখন আমি ওয়ার্কিং লেন্থ মেপেছিলাম কত? সেটা ছিল 20 মিলিমিটার। 20 মিলিমিটার, তো 20 মিলিমিটার 30 ফাইল হচ্ছে মাস্টার এপিকাল ফাইল। এখন কি করব? উপরের দিকে উঠবো, তাহলে বড় ফাইল লাগবে। 35 ফাইল, 35 ফাইল কি করব? 1 মিলিমিটার স্কিপ করব, রিক্যাপিচুলেট করব 30 ফাইল দিয়া। তারপরে কি করব? 40 ফাইল, রিক্যাপিচুলেট করব 30 ফাইল দিয়া। তারপরে 45 ফাইল, তারপরে 50 ফাইল, রিক্যাপিচুলেট করব কি দিয়া? মাস্টার এপিকাল ফাইল ইজ এ 30। তাহলে উপর দিকেও ফ্লেয়ারিং, নিচের দিকেও ফ্লেয়ারিং। দিস ডবল ফ্লেয়ারিং ইজ নউন অ্যাজ রিভার্স ফ্লেয়ারিং। ক্লিয়ার? বলা ব্যথা করতেছে। সামারি অফ ডবল ফ্লেয়ারিং টেকনিক, করোনাল ওয়াইডেনিং। আমরা করোনাল ওয়াইডেনিং বিগিনিং উইথ লার্জ ইনস্ট্রুমেন্ট, অবশ্যই আমরা বিগিন করেছি লার্জ ইনস্ট্রুমেন্ট, অ্যান্ড দেন স্মলার ফাইল আর ইউজ টু প্রোগ্রেস ever deeper in the canal. Then smaller instruments are used for instrumentation for apical towards coronal. Thus the procedure is double flaring from coronal to apical. As such, this technique corresponds to a combination of step down and step back technique. এই কম্বিনেশনের কারণে এটাকে হাইব্রিড টেকনিক বলা হয়, রিভার্স ফ্লেয়ারিং বলা হয়, ডাবল ফ্লেয়ারিং বলা হয়। ঠিক আছে, উপর থেকেও ফ্লেয়ারিং, নিচ থেকেও ফ্লেয়ারিং। ক্লিয়ার? এন্ড আজকের পড়ার লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সিভিয়ারলি কার্ভ ক্যানেল যদি থাকে তাহলে ট্রিটমেন্ট কি হবে? হাউ উড ইউ প্রিপেয়ার দ্য রুট ক্যানেল উইথ 60 ডিগ্রি টু 90 ডিগ্রি কার্ভেচার? প্রিপারেশন অফ এক্সট্রিমলি কার্ভড ক্যানেল। এক্সট্রিমলি কার্ভড ক্যানেলের আমি একটা ছবি আঁকি। এক্সট্রিমলি কার্ভড ক্যানেল কিভাবে দেখো।
This is extremely curved canal. Always mesial root of mandible. Mesial root of mandibular, sorry, mandibular first molar. Mesial root of mandibular first molar. এর কার্ভেচার কিভাবে হয় দুই দিয়ে দেখাও। এই কার্ভেচারটা 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে 90 ডিগ্রি হতে পারে, 75 ডিগ্রি হতে পারে। দেখো, দিস ইজ কার্ভেচার। এই যে একটা কোণ হলো 90 ডিগ্রি। ঠিক আছে। এটা ট্রিটমেন্ট কিভাবে করব? এক্সট্রিমলি কার্ভ ক্যানেল আমরা শুরু করি। These extremely curved canal are found mesial canal of mandibular first molar. Okay. The controlled uniformly tapered radicular preparation is a greater challenge in endodontics. Okay. The controlled uniformly tapered radicular preparation is a greater challenge in endodontics. It can be performed only by reverse flaring. আমরা রিভার্স ফ্লেয়ারিং একটু আগে পড়েছি। এই রিভার্স ফ্লেয়ারিং এর সাথে আরো কিছু অ্যাড করা হয় এই ট্রিটমেন্টের জন্য, এক্সট্রিমলি কার্ভড ক্যানেলের জন্য। ঠিক আছে। আচ্ছা, mesial canal of the mandibular first molar curvature is 60 to 90 ডিগ্রি। আমরা যেটা মনে করতে পারি 75 ডিগ্রি বা 80 ডিগ্রি ধরলাম। আচ্ছা, এই দাঁতের এই রুটের আমরা ওয়ার্কিং লেন্থ প্রথম মেপে নিলাম। ওয়ার্কিং লেন্থ, তাই না? এর ওয়ার্কিং লেন্থ হলো 19 মিলিমিটার। এর ওয়ার্কিং লেন্থ হবে 19 মিলিমিটার ওয়ার্কিং লেন্থ। ডিস্টেন্স ফ্রম দ্য এলবো টু অ্যাপেক্স 5 to 7 মিলিমিটার। এমটিকু বুঝেছি? এই যে এলবো তৈরি হয়েছে, একটা এলবো আমরা 3 ভাগে ভাগ করলাম এটাকে। এই যে এলবোটা, এই যে এলবো, এই যে কোনটা, এই যে এলবোটা, এই যে এলবোটা আমি একটু হয়েছে নিচের দিকে একটু বেশি হবে আর কি। তো এলবোটা হবে, লেন্থ হবে 5 to 7 মিলিমিটার। এইটুকু হচ্ছে 5 to 7 মিলিমিটার। আর উপরেরটুকু হচ্ছে 19 থেকে 5 গেলে কত, 7 গেলে আমি 13 ধরলাম, 13 মিলিমিটার। ওকে, 13 উপরে 13, উপরেরটুকু 13, আর নিচের এলবো হচ্ছে 5 to 7, তাহলে 13 আর 7 20 হতে পারে। 6 ধরলাম আমরা, 5 to 7 6 ধরলে তাহলে হচ্ছে না 19। ঠিক আছে। তাহলে ওয়ার্কিং লেন্থ, টোটাল ওয়ার্কিং লেন্থ ছিল হচ্ছে 19 মিলিমিটার। আর এলবোর লেন্থ হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য এলবো টু অ্যাপেক্স। ডিস্টেন্স ফ্রম দ্য এলবো টু, আমি ধরে ধরে পড়াই। ডিস্টেন্স টু এলবো টু অ্যাপেক্সের লেন্থ হচ্ছে 5 to 7 millimeter, constant 6. At first, location and negotiation of the canal is done by number 6, number 8 and number 10 file. আমি negotiation করব কি ফাইল দ্বারা? number 6, number 8 and number 10 file. Standard file is 10 file. আমরা জানি, আমরা এন্ডোডন্টিক ফাইল হচ্ছে সবচেয়ে আমাদের মানে কাছের যে আপন ফাইল, নিজস্ব ফাইল 10 ফাইল। 10 ফাইল ছাড়া আমরা কাজই করতে পারি না। এখন এত ডিপেন্ডেন্ট হয়েছে আমরা 10 ফাইলের উপরে, সারা ওয়ার্ল্ডে সবাই 10 ফাইল দিয়ে শুরু করে। EDTA should use to clean the path. আমরা গ্লাইড পাথ করেছি, প্যাটেন্সি তৈরি করেছি। ফাইলিং দ্য ফুল ওয়ার্কিং লেন্থ অফ দ্য ক্যানেল উইথ 10 ফাইল। একটা 10 ফাইল দিয়ে টোটাল লেন্থকে আমরা ফাইলিং করলাম। পরে যাই, শুনো, ঠান্ডা মাথায় শুনো। ফাইলিং দ্য ফুল ওয়ার্কিং লেন্থ অফ দ্য ক্যানেল উইথ 10 ফাইল, দেন ফাইল ক্লিপিং 0.5 মিলিমিটার অ্যান্ড মেড 11 ফাইল। ঠিক আছে, কথাটা বুঝেছি? 11 নাম্বার কোনো ফাইল নাই বাজারে, 12 নাম্বার কোনো ফাইল নাই, 13 নাম্বার কোনো ফাইল নাই, 15, 18 এগুলো কোনো ফাইল নাই, তাই না? 15 আছে, বাট 11 নাই, 12 নাই, 13 নাই। কিন্তু আমি যদি একটা 10 ফাইলের 0.5 মিলিমিটার কেটে ফেলি, ক্লিপ করি, তাহলে ওই ফাইলের নাম্বারটা হয়ে যাচ্ছে 11 ফাইল। দেখো কীভাবে বলছি। ফাইলিং দ্য ফুল ওয়ার্কিং লেন্থ 19 millimeter of the canal with 10 file. Then file clipping 0.5 millimeter and made this file is 11 long. Now remove
5 to 6 millimeter of fluids from the outside of the curvature. যেহেতু হাইলি কার্ভড ক্যানেল, তাহলে আমি ওই 10-11 ফাইল যেটা বানাইছিলাম, ওই 11 ফাইলের এপিক্যাল পোর্শনের, ইনস্ট্রুমেন্টের আউটার পোর্শনের যে ফ্লুট আছে, সেই ফ্লুটকে আমি চেঁচে ফেলবো। অ্যান্টি কার্ভেচার ফাইলিং একটু আগে পরে আসছি আমরা। কার্ভেচার অ্যান্ড প্লেস দ্য অ্যান্ড ফ্লুটস ফ্রম দ্য আউটসাইড রিমুভ করতে হবে, একটা রেড দ্বারা চেঁচে নিলাম। ফ্লুটস ফ্রম দ্য আউটসাইড অফ দ্য কার্ভেচার অ্যান্ড প্লেস দ্য রাবার স্টপ অ্যাট 19 মিলিমিটার অর রিঅ্যাডজাস্টমেন্ট অফ দ্য ফাইল। তাহলে 1 মিলিমিটার কমে গেল, তাহলে কি করব, স্টপটাকে একটু উপরের দিকে উঠাতে হবে, কারণ নিচের দিকে নামাতে হবে আর একটু। তাহলে স্টপারটাকে একটু উপরের দিকে উঠাতে হবে, 1 মিলিমিটার উপরের দিকে, 0.5 মিলিমিটার উপরের দিকে উঠাতে হবে, 1 মিলিমিটার উপরের দিকে উঠাতে হবে, কারণ আমি তাকে নাম্বার করেছি 11। ঠিক আছে? আচ্ছা, এই যে একটা ফাইল তৈরি হলো আমার হ্যান্ডমেড ফাইল, সেই হ্যান্ডমেড ফাইলের নাম হচ্ছে কাস্টমাইজড ফাইল। সেই কাস্টমাইজড ফাইল ইজ এ টেম্পোরারি মাস্টার এপিক্যাল ফাইল। সেই কাস্টমাইজড ফাইল ইজ এ টেম্পোরারি master apical file. It will be used after each flaring with to prevent blocking or packing. এই ফাইল দ্বারা আমি আপাতত রিক্যাপিচুলেশন করব। It will be used after each flaring file to prevent blocking or packing. ঠিক আছে? Select 40 ISO taper file. Set the stop at 13 millimeter and filing the coronal portion of the canal. আমার নিচের দিকে নামবে না, আমার ওইটুকু পর্যন্ত আসবে, ওই 13 মিলিমিটার পর্যন্ত 40 ফাইল একটু প্রিপারেশন করলাম। সিলেক্ট এ 40 ফাইল, সিলেক্ট এ 40 ফাইল, ISO taper file, set the stop at 13 millimeter and filing the coronal portion of the canal. Clear? Probably the file not go to 7 to 8 millimeter. নিচের দিকে তো জীবনেও নামবে, কারণ তো স্টিপ ফাইল, ও নিচের দিকে নামবে না, আর নেরো ক্যানেল। ওকে, তারপরে যেহেতু আমি প্রিপারেশন করেছি, কিছু ময়লা নিচের দিকে আসতে পারে, তাহলে আমার টেম্পোরারি মাস্টার এপিক্যাল ফাইল দ্বারা কি করব, রিক্যাপিচুলেট করতে হবে। তাহলে ব্যাক টু রিক্যাপিচুলেট বাই টেম্পোরারি মাস্টার এপিক্যাল ফাইল। এখানে আমরা সংক্ষেপে বলি TMAF, টেম্পোরারি মাস্টার এপিক্যাল ফাইল। তাহলে 40 গেল। এখন আসো 35 নম্বর ফাইল দিয়া আবার প্রিপারেশন করব। যদি 35 নম্বর ফাইল দিয়ে প্রিপারেশন করি, সে নিচের দিকে নামবে। সিলেক্ট 35 ISO taper file and set the stopper at same length 13 millimeter, filing the coronal portion of the canal. It will go slight deeper portion of the canal. It will go slight deeper portion than immediate previous step by 40 ISO taper. ISO ফাইল যতটুকু গিয়েছিল তার নিচে একটু যাবে। আবার আমি কি করব, রিক্যাপিচুলেশন করব কি দ্বারা, TMAF, টেম্পোরারি মাস্টার এপিক্যাল ফাইল। এখন ওই টেম্পোরারি মাস্টার এপিক্যাল ফাইলের নাম্বার ছিল 11, আমার হ্যান্ডমেড ও কাস্টমাইজড ফাইল, এটা আমি বানাইছিলাম, 19 মিনিটও গিয়েছে। তারপর আমার আবার 40, 35, এখন 30 ঢুকাবো। নাও 30 ISO taper used same procedure and go slightly deeper than previous, আগের মতো। আবার টেম্পোরারি মাস্টার এপিক্যাল ফাইল দ্বারা আমি প্রিপারেশন করব। ওকে, তাহলে ফ্লেয়ারিং ইজ কমপ্লিটেড, তাহলে করোনাল ফ্লেয়ারিং ইজ কমপ্লিট, তাই না? আমাদের করোনাল ফ্লেয়ারিংটা হয়ে গেল। করোনাল পোর্শন ইজ এ ফ্লেয়ার আপ বাই দিস টেকনিক। আমি এই টেকনিকে করোনাল ফ্লেয়ারিং করে দিলাম। ওকে, the apical portion of the canal has been minimally prepared without jipping and coronal portion is considerably widely prepared. এখন coronal portion wide হয়ে গেছে অনেক। আমি কি করলাম, প্রচুর পরিমাণে ইরিগেশন সলিউশন দিলাম, প্রচুর পরিমাণে ইডিটে দিলাম, ও নিচের দিকে আসবে, কারণ উপরেরটুকু অনেক ওয়াইড। এখন কি করলাম, the file now used at the apex more effectively with irrigant will be penetrate to the apex more easily because flare up is done in coronal portion. Now again clip। এখন আবার আসো ওই
11 পর্যন্ত যে ফাইল হয়েছিল টেম্পোরারি মাস্টার এপিক্যাল ফাইল, ওইখান থেকে 1 মিলিমিটার আবার কেটে ফেললাম। আগে 0.5 মিলিমিটার কাটার ফলে তার নাম্বার হয়েছিল 11, তাহলে 1 মিলিমিটার কাটলে তার নাম্বার হবে 13। নাও এগেইন ক্লিপ 1 মিলিমিটার ফ্রম 10 ফাইল, মেক ইট 13 and remove flutes from outside and adjust the stopper at 19 mm with filing the canal। তাহলে আমাকে আবার স্টপারটাকে উপরের দিকে উঠাতে হবে, যতটুকু ফ্লুট কেটেছিলাম আউটসাইডের ইনস্ট্রুমেন্টের আরেকটু কেটে হবে, কারণ নিচের দিকে কেটে ফেলেছি আমরা। দিয়ে আমি আবার 19 মিলিমিটার লেন্থ পর্যন্ত ইনস্ট্রুমেন্টেশন করব। এখন আবার করব কি, আরেক মিলিমিটার কাটবো। ক্লিপ এডিশনাল 1 মিলিমিটার ফ্রম 10 file and this instrument is finally, this instrument number is 15। তখন তো আরো 1 মিলিমিটার কাটে 13 থেকে চলে আসলো 15 and it is called customized file and এবং আমরা ওই কাস্টমাইজড ফাইলের স্টপারটাকে উপরের দিকে উঠাবো, আর টু ফ্লুট কাটবো এবং রিমিং ফাইলিং করব আপ টু 19 মিলিমিটার। নাও দিস 15 number file is second master epical file, temporary master epical file। This is now এই যে 15 নম্বর ফাইলটা তৈরি করলাম, সেটাও আরেকটা মাস্টার এপিক্যাল ফাইল। ওই মাস্টার এপিক্যাল ফাইলের প্রয়োজন শেষ, এবং এই মাস্টার এপিক্যাল ফাইলের আমার প্রয়োজন। নাও ইউজ 15 মাস্টার এপিক্যাল ফাইল, টেম্পোরারি মাস্টার এপিক্যাল ফাইল। ওকে, এই মাস্টার এপিক্যাল ফাইল আমি রেখে দিলাম। আবার কি করলাম, ওই মাস্টার এপিক্যাল ফাইল দিয়ে আমি কি করলাম, প্রিপারেশন করলাম। করে কি করলাম, আবার 0.5 মিলিমিটার 5 মিলিমিটার অফ 15 ফাইলটাকে কেটে ফেললাম 0.5 মিলিমিটার, তাহলে 15 ফাইল হয়ে গেল 16 ফাইল। আবার প্রিপারেশন করলাম 19 পর্যন্ত। নাও ক্লিপ এডিশনাল 1 মিলিমিটার, তার নাম্বার হয়ে গেল 16 থেকে 2 কাটলে 18 হলো। আবার 18 থেকে আরেক মিলিমিটার কাটলাম, কেটে হয়ে গেল কত, প্রিপারেশন করতেছে কিন্তু বারবার 18 হলো। 18 থেকে আরও 1 মিলিমিটার কাটলাম, তাহলে তার নাম্বার হলো 20। এখন 20 হয়ে গেল আমাদের কাস্টমাইজড ফাইল। এই 20টা কি করলাম, 20টা কি দিয়ে একবার প্রিপারেশন করলাম আপ টু ফুল লেন্থ, 20টাকে সরাই দিলাম। এখন আইএসও 20 নিয়ে আসলাম কাজের জন্য। ও তো বড় হয়ে গেছে ক্যানেল, এখন 20টা ঢুকাই দিলাম। আগে ক্যানেলকে বড় ছিল, নেরো ক্যানেল ছিল, ফাইন ক্যানেল ছিল, কার্ভ ক্যানেল ছিল, এই জন্য আমি ওইভাবে কাস্টমাইজড করে আগাইছি। এখন আমি দেখলাম যে আমার বড় হয়ে গেছে, আমার 20 ফাইল ইজিলি ঢুকবে, আমি 20 ফাইলটা ঢুকাই দিলাম। 20 ফাইলটা ঢুকাই কি করলাম, 20 একদম এপিক্যাল স্টপ তৈরি করলো। এখন এই 20 ফাইলটা কি হলো, 20 ফাইল আচ্ছা এপিক্যাল পোরশন থেকে প্রিপারেশন করলাম 20, 25 করার সাথে আবার 20 দিয়ে রিক্যাপিচুলেট করলাম 25, আবার 30-এ গেলাম, আবার 20 দিয়ে 25 দিয়ে রিক্যাপিচুলেশন করলাম। এখানে আমি 25 ফাইলকে মাস্টার এপিক্যাল ফাইল বানালাম, এবং এই মাস্টার এপিক্যাল ফাইল হয়ে গেল 25 ফাইল মাস্টার এপিক্যাল ফাইল। এখন আমি স্টেপ ব্যাক করে 1 মিলিমিটারকে উপরে উঠবো, ডাবল ফ্লেয়ারের মতো। নাও স্টেপ ব্যাক টেকনিক। তাহলে 25 ফাইল ছিল আমার মাস্টার এপিক্যাল ফাইল আপ টু এপিক্যাল কনস্ট্রিকশন আপ টু স্টপ। এখন 1 মিলিমিটার করে উপরের দিকে উঠাবো, তাহলে 25-এর পরে আসবে ফাইল হচ্ছে 30, আর আমার টোটাল লেন্থ ছিল 19। আমি এখানে 18 পর্যন্ত কাজ করব, 18 রিক্যাপিচুলেট করব 25 ফাইল দ্বারা, কারণ 25 স্টপ পর্যন্ত গিয়েছে। তারপরে 30 ফাইল রিক্যাপিচুলেট করব। 30 ফাইল কতটুকু যাবে, 18 মিলিমিটার, 1 মিলিমিটার কমায় উপরের দিকে উঠছি। তারপরে স্টপারটাকে মেনটেন করেই কাজ করতে হবে এগুলা। দেন ইউজ 35 ফাইল 17 মিলিমিটার অ্যান্ড 1 মিলিমিটার উপর উঠবো। এইভাবে করবে করে করে 3টে ফাইল যখন পেয়ে যাব, আমরা জানি 3 ফাইলকে আমরা মাস্টার এপিক্যাল ফাইল বলি। এখন 35 আপ টু 17 মিলিমিটার, দেন এগেইন গো ব্যাক টু 25 ফাইল দিয়ে টোটাল ক্যানেলকে প্রিপারেশন করে ফেলবো। এই 25 ফাইল হচ্ছে মাস্টার এপিক্যাল ফাইল, অ্যান্ড টোটাল প্রিপারেশন ইজ ডান ইন severely curved canal. This is a modified double flare technique. এখানে মডিফাই কেন করা আছে, এখানে কাস্টমাইজড কিছু ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করেছি, এই জন্য এটাকে মডিফাইড টেকনিক করেছি, মডিফাইড টেকনিক বলা হয়েছে। এখানে আমরা আগে এখানে ছিল মডিফাইড টেকনিক বলা হয়েছে এটা। ঠিক আছে, আর রিভার্স ফ্লেয়ারিং করেছি। এইভাবে এই কাজটা করেছি আমরা। কার কাজ,
ডাবল সিভিয়ারলি কার্ভ ক্যানেল। তাহলে সিভিয়ারলি কার্ভ ক্যানেলকে আমি সংক্ষেপে আবার বলি, সিভিয়ারলি কার্ভ ক্যানেলের একটা এলবো তৈরি হয়, এইটুকু লেন্থ হচ্ছে 6 মিলিমিটার, এইটুকু লেন্থ হচ্ছে 13 মিলিমিটার। প্রথম আমি 10 ফাইল নিলাম, একটা পুরাটা প্যাটেন্সি তৈরি করলাম। 10 ফাইল থেকে 1 মিলিমিটার কেটে নিয়ে আমি বানালাম 11 ফাইল। তারপর আমি উপর থেকে নামবো, প্রথম আমি 35 ফাইল আইএসও ফাইল দিয়ে প্রিপারেশন করলাম, যতটুকু আসলো এইটুকু পর্যন্ত, পিকাল 3 মিলিমিটার বাদে সে প্রিপারেশন করলো। 35 ফাইল 45 30 35 40 পর্যন্ত প্রিপারেশন করে ফেললাম। প্রিপারেশন করার পরে উপরেরটুকু ফ্লেয়ারিং হয়ে গেল আমার, উপরের ফ্লেয়ারিং, তাহলে আমি প্রচুর পরিমাণে ইরিগেশন দিলাম। আবার 11 ফাইলটা ভিতর ঢুকালাম, ঢুকায় পুরাটাকে ক্যানেলকে ক্লিয়ার করে নিলাম। সেই 11 ফাইল থেকে আমি আবার 1 মিলিমিটার ক্লিপ করে দিলাম। 1 মিলিমিটার ক্লিপ করলে তার ফাইলের নাম্বার হচ্ছে 13 দিয়ে আবার প্রিপারেশন করলাম। তারপরে আবার 1 মিলিমিটার কেটে ফেললাম, তারপরে তার নাম্বার হলো 15 দিয়ে প্রিপারেশন করলাম। তারপর 15 দিয়ে প্রিপারেশন করার পরে আবার 0.5 মিলিমিটার কাটলাম, 16 হলো, 16 দিয়ে প্রিপারেশন করলাম। তারপর আবার 1 মিলিমিটার কাটলাম, তার ফাইল নাম্বার হয়ে গেল 18। আবার আর 1 মিলিমিটার কাটলাম, তার ফাইল নাম্বার হলো 20। প্রতিটা বার আমি প্রিপারেশন করছি এবং ফ্লুটকে চেঁচে ফেলছি এবং স্টপারকে মেনটেন করছি। এখন 20 দিয়ে টোটাল এপিক্যাল স্টপ পর্যন্ত আমি মেনটেন করলাম কোনটা, কাস্টমাইজ 20 দ্বারা। এখন কাস্টমাইজ 20 সরাই ফেলাম, আইএসও 20 নিয়ে ঢুকায় আমি প্রিপারেশন করলাম 20 25 30। আমি 30 কেও বানাতে পারি মাস্টার এপিক্যাল ফাইল, 30 সেট হতে পারে আপ টু এপিক্যাল কনস্ট্রিকশন। দেন উপরের দিকে 1 মিলিমিটার শর্ট করে উঠবো, যদি 30 হয় এখানে সেট হয় তাহলে 30 হতে পারে মাস্টার এপিক্যাল ফাইল। আচ্ছা 30ই ধরলাম মাস্টার এপিক্যাল ফাইল, তাহলে উপরের দিকে আমার টোটাল লেন্থ ছিল 19, আমি 1 মিলিমিটার করে উপরের দিকে উঠাবো। তো প্রথম ছিল 19, তারপরে 18তে আসবো, তাহলে 30-এর পরে 35 18, রিক্যাপিচুলেট অলওয়েজ 30 দ্বারা, তারপরে 40, রিক্যাপিচুলেট অলওয়েজ 30 দ্বারা, তারপরে 45, এভাবে উপরের দিকে উঠবো এবং 1 মিলিমিটার করে উপরে উঠবো। এখন ডবল ফ্লেয়ারিং হলো, এখানেও একটা ফ্লেয়ার হলো, এখানে একটা ফ্লেয়ার হলো। দিস ইজ ডবল ফ্লেয়ারিং অর রিভার্স ফ্লেয়ারিং। ওকে, আমার গলায় প্রচন্ড ব্যথা করতেছে, আমি কি বুঝাইতে পারছি? হ্যালো, এ হচ্ছে আমাদের টেকনিক। আরও 2-1টা টেকনিক আছে, যেমন আমরা জানি উইনি ক্লাসিফিকেশন 4টা। প্রথম যে টাইপ 1 হচ্ছে একটা ক্যানেল, টাইপ 2 তে যে ডবল ক্যানেল গিয়া এপিক্যাল পোরশনে 1 ক্যানেল হয়ে যায়, তারপর 2 ক্যানেল, তারপর হচ্ছে 4 নাম্বার ক্যানেল হচ্ছে একটা ক্যানেল 2টা ক্যানেল। একটা ক্যানেল 2টা ক্যানেলের প্রিপারেশন কিভাবে করতে হয়, আর 2টা ক্যানেল গিয়ে 1 ক্যানেল, এইটা হচ্ছে সবচেয়ে মানে আমরা একটা ঝামেলার কাজ। এই 2টা প্রিপারেশন আমার কাছে আছে, আমার জানা আছে, আমি অন্য কোনো একদিন বলবো না। আজকের মতো থাক, অনেক রাত হয়েছে, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করো। আর পরীক্ষাতে ওইগুলাই থাকবে, স্ট্যান্ডার্ডাইজ টেকনিক, স্টেপ ব্যাক টেকনিক আর স্টেপ ডাউন টেকনিক। ওকে, কিছু থাকবে হোয়াট ইজ ডিফারেন্স। আমি সাধারণত ইনস্ট্রুমেন্টের পার্টগুলা জিজ্ঞেস করি, কম্পোনেন্ট অফ ইনস্ট্রুমেন্ট, যেমন ফ্লুট কি, তারপরে আমি আজকে বুঝাইছি, সবগুলো বুঝাই দিছি, ফ্লুট কি, রেডিয়াল ল্যান্ড কি, তারপরে কাটিং এজ কি, হেলিকাল অ্যাঙ্গেল কি, র্যাক অ্যাঙ্গেল কি, পিচ কি, এইগুলো আমার সাধারণত আমি এইগুলাতে জিজ্ঞেস করি। তারপরে ডাবল ফ্লেয়ার টেকনিক আমি আজকে বললাম, সিভিয়ারলি কার্ভ ক্যানেল কীভাবে প্রিপারেশন করতে হয় সেটাও আমি বলে দিয়েছি আজকে। স্টেপ ব্যাক স্টেপ ডাউনের মধ্যে পার্থক্য কী, স্টেপ ডাউনে কনস্ট্যান্ট নাম্বার থাকবে না, স্টেপ ব্যাকে থাকবে একটা কনস্ট্যান্ট নাম্বার অফ instrument. Master epical file which produces recapitulation of the canal, but step down এ নাম্বারটা চেঞ্জ হবে, স্ট্যান্ডার্ডাইজে চেঞ্জ হবে। এইটাই হলো আসল জিনিস, কথাটা। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করো। জানি না কতটুকু পড়াইছি আজকে, সবাই ভালো আছো তো, তাই না? এই যে এখানে হাসানুল রেজা হৃদয়, ইমরান চৌধুরী, সঞ্জিদা আলম, সেলিম হোসেন, নুসরাত নীলা দেখি আমার পড়া দেখতেছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আর কে দেখতেছো দেখি, সবাইকে একটু দেখি। নুসরাত নীলা, এজাজ আহমেদ রানা, লুবনা মুমিন চৌধুরী, নুসরাত নীলা, আবার
ভালো আছো সবাই? বাজে কয়টা এখন? নিহারিকা নিশি, থ্যাংক ইউ স্যার। শামসুন্নাহার, সুমি, এ কে এম নাসির উদ্দিন, মাজেদ খান, ভেরি ইনফরমেটিভ সেশন স্যার, থ্যাংক ইউ। এই আজকে পড়া কিন্তু অনেক কাজে লাগে, বোধহয় যেন আমাদের কাজে লাগে, কিন্তু আমরা কাজ করি, প্র্যাকটিস করি, প্র্যাকটিসে এই সব কাজে খুব লাগে। রিজা লিজা, থ্যাংক ইউ স্যার। তৌসিফুর রহমান চৌধুরী, তৌসিফ দেখছে আমারে। মালিহা ইসলাম, ইমরান চৌধুরী, মুফরাদ এহসানুল ফাহিম, শামসুন্নাহার সুমি, আজিফা আলম, স্বর্ণা, জেরিন তাসনিম, ইয়াসমিন জাহান আখিয়া। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, এই মহামারী থেকে মুক্তি দিক আমাদেরকে। আমরা সবাই আল্লাহকে ডাকি। এই মাসটা হচ্ছে আল্লাহকে ডাকার প্রচণ্ড একটা স্পেস, আল্লাহকে কাছে পাওয়ার। আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহকে ডাকি, অল্প অল্প একটু পড়াশোনা করি, তাই না? আল্লাহ হাফিজ, ভালো থেকো, থ্যাংক ইউ।